অনেকদিন আমি আপনাদের সাথে কথা বলিনি। আজকের পর্ব শুরু করার আগে আমি আপনাদের সাথে কিছু সময় কথা বলতে চাই। কিছু ব্যাপারে আমি আপনাদেরকে জানাতে চাই। হয়তো আপনারা সবাই আমাদের আপডেটগুলো হয়তো জানতে পারেন না। স্বাভাবিকভাবেই আমাদের এই যে কর্মব্যস্ত জীবন, এত দিকে নজর দেওয়ার মতো সময় আমাদের হাতে নেই। আজকের পর্বের মাধ্যমে ঘুল এই ঘটনাটি শেষ হবে এবং ইনশাল্লাহ আগামী পর্ব থেকে 4 থেকে 5 পর্ব এই পরিমাণ সময় লাগবে সে 9.5 ঘন্টার ঘটনাটি আপনাদের জন্য নিয়ে আসার জন্য। ওই 9.5 ঘন্টার ঘটনা একবারে বলে তা পাবলিশ করা পসিবল না। আবার পুরো ঘটনা যদি না বুঝতে পারে কেউ, তাহলে তা একবারে দিলেও লাভ নেই এবং কেউ অল্প অল্প করে শুনেও তা রিলেট করতে পারবে না। কারণ 9.5 ঘন্টার কথা 9.5 ঘন্টার চেয়ে তো অনেক বেশি হয়। যে ঘটনাটি শুরু হবে আজকে তো শেষ হয়ে যাবে ঘোল, এর পরবর্তীতে যে ঘটনাটি শুরু হবে এটি হচ্ছে আমাদেরই শান্তিরক্ষা মিশনে আর কি যে সমস্ত আর্মি পার্সোনালরা যান তাদের মধ্যে থেকে একজনের ঘটনা। এবং এই ঘটনাতে অনেক কিছু নাম আসবে, অনেক কিছু আসবে যা আপনাদের জন্য হয়তো প্রথম, মানে যেই এলাকাতে তিনি গিয়েছিলেন সেই এলাকার কালচার, এই সমস্ত জিনিস অনেক কিছু বিবেচনা করে আমরা গুছিয়ে সেই ঘটনাটি আপনাদের সামনে আনার চেষ্টা করছি। এবং ঘটনার অনেক অনেক অংশ আমার মনে নেই অতি স্বাভাবিকভাবেই। সেই অংশগুলো মনে করার জন্য আজ থেকে কয়েক মাস আগে আর কি আবার নতুন করে তার সাথে যোগাযোগ করি, সেই ভিকটিমের সাথে, এবং অন্যান্য সমস্ত কিছু আবার নতুন করে সেটা মনে করিয়ে নিতে খুব বেশি হেল্প করে এই ব্যাপারটা যখন তার সাথে আমরা যোগাযোগ করি। এবং সব কিছু আবারও গুছিয়ে এই ঘটনাটি অনেক আগে আমি আপনাদেরকে বলেছিলাম ভৌতিকতায় যে একটা ঘটনা রয়েছে যেটা 9.5 ঘন্টার হবে। এটাই সেই ঘটনা যা মায়া আপনাদের জন্য নিয়ে আসবে। এবং আমি এটাও চাই আপনারা কে কোথা থেকে শুনছেন তা আপনারা কমেন্টে লিখবেন। কে কোথা থেকে কী অবস্থায় শুনছেন সেটাও কমেন্টে লিখবেন। এবং আমি চাই আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা লিখে হয়তো পাঠাতে পারছেন না, ওই কমেন্টে 2-3টা লাইনে আপনাদের অনুভূতি বা ভয়ের অনুভূতি কেমন ছিল বা সেই ঘটনা কেমন ছিল সেটা একটু লিখবেন। আমরা আগামী পর্ব থেকে আপনাদের কমেন্টগুলো পড়ব। আপনারা কে কোথা থেকে আছেন এবং কোন ধরনের অভিজ্ঞতার মাঝে মাঝে মুখোমুখি হয়েছেন। এমনও হতে পারে চলার পথে হঠাৎ করে মনে হয়েছিল কেউ দাঁড়িয়ে আছে, হেঁটে চলে এসছেন, ওটিও আপনি লিখতে পারেন। আমরা ইনশাল্লাহ তা পড়ে শোনাব। তাহলে শুরু করি আজকের পর্ব, ঘুলের দ্বিতীয় পর্ব, মানে শেষ পর্ব। আকাশে মেঘ নেই, এক কোণায় একটু সাদা মেঘ দেখা যায় রাতের বেলা। এক কোণার ওই সাদা মেঘ এত দূরে যা কোনো মতে আমার মাথার উপরে বৃষ্টি ফেলতে পারে না। যে বৃষ্টি হচ্ছে চারপাশে হঠাৎ। আমার ওই সময় মনে পড়ে যে এই এন্টিটি কিন্তু আমার উপরে পানির ট্যাঙ্ক থেকে পানি ফেলেছিল। এমনকি পানির ট্যাঙ্ক এত বেশি উচ্চতায় ছিল যে পানির ট্যাঙ্ক ওই রাতের বেলা আকাশের দিকে তাকানোর পর মনে হয়েছিল একটা টেনিস বল। আমির সাহেব তখন একেবারে ওই এন্টিটির দিকে নজর রেখে দিয়েছিলেন। আকাশে অনেক সময় কিছু কিছু মেঘ দেখা যায় যা মনে হবে অনেকটা ছাতার মতো। এক পশলা মেঘ যেরকম ছাতার মতো থাকে ঠিক ওই রকম এই কালো ধোঁয়াটা, এই কালো ছাইটা, এই কালো জিনিসটা যেটা টলমল করছে বাতাসে, ধোঁয়াটা, এটা একটা ছাতার রূপ নিয়েছে ততক্ষণে ভাসমান অবস্থায়। আমি এইটুকু সেন্স করতে পারছিলাম যে আমির সাহেব তার ক্ষমতা বাড়াচ্ছেন এবং এইটুকু বুঝতে পারলাম যে তিনি এমন একটা পর্যায়ে যে পৌঁছে গেছেন এখন, যেই পর্যায়ে তিনি কিছু সময়ের মধ্যে চাইলেই মানে মুহূর্তের মধ্যে বাতাসে মিশে যেতে পারবেন। মানে তিনি তৈরি যে কোনো সিচুয়েশনের জন্য। তখন আমি ওইদিকে তাকিয়ে আছি। এই যে কালো ধোঁয়াটা, এই যে কালো স্মোক, এটা ধীরে 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 মাটির দিকে এমনভাবে আগাতে লাগলো একটা পয়েন্টের দিকে, যে পয়েন্টের দিকেই এসে এই কালো ধোঁয়াটা জমার পরে এটা একটা আকৃতি নিল যার চেহারা দেখা যায় না এত দূর থেকে। আলখেল্লা পরা আকৃতি, কিন্তু তার নিচে কোনো পা নেই, কারণ ওইটাও স্মোক, ওইটাও ধোঁয়া।
এবং হাতে মানে হাত তো প্রকট হয়েছে, কিন্তু সেই হাতের হাত এমনভাবে 2 তালু লাগানো, ওই 2 তালুর উপরে একটা 1 ফুট সাইজের পুতুল, মনে হবে যে 1 ফুট সাইজের কোনো লাশ কাফনের কাপড় দিয়ে পেঁচানো, মানে সে নিজের হাতে 1 ফুট সাইজের একটা লাশ ধরে রেখেছে। আমির সাহেবকে আমি বলতে শুনি নেহি মিলেগা, মানে আমির সাহেব ওকে বলছে পাবি না। আমি জানি না আমির সাহেব ওকে কি বলছে যে কি তুই পাবি না। সে আরেকটু কাছে আসে, সে যখন আরেকটু কাছে আসে, এবার সেই ছোট্ট লাশটা আরেকটু বড় হলো, সে লাশ ধরে রেখেছে তখনও। আমির সাহেব আবার উত্তর দেয় নেই মিলেগা। সে আবারও কাছে আসে, এইবার তার এবং আমার এবং আমির সাহেবের মাঝখানে দূরত্ব হচ্ছে কম করে হলো 30-40 হাত। এই সময় আমি টের পাই যে আমির সাহেব সম্পূর্ণরূপে বাতাসে মিশে গেছে। সে তখন আরেকবার ইশারা করলো, দেখালো বা বুঝালো যে লাশটা আমাকে দাও। মানে তার হাতে যে লাশ আসছে সেই লাশ না, মানে এই লাশ সে নিয়ে যাবে, এই লাশটা যাতে আমরা তাকে দিই। অর্থাৎ তার হাতের লাশ রেখে সে আমাদেরকে বোঝাচ্ছে যে এই লাশটা আমাকে দিয়ে দাও। বাতাসে একই শব্দ ভেসে আসে এবার, এই শব্দটা আসার পর লাশটা নিচে ফেলে দিল, মানে হাত থেকে লাশ নিচে পড়লো, থপ করে পড়ে যেভাবে ওইভাবে পড়লো। 1 পা 2 পা পিছিয়ে গেল এবং ধীরে 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 পুরো কালো ধোঁয়াটা একেবারে বাতাসে গুড়ি গুড়ি হয়ে মিলে গেল চোখের সামনে, কিন্তু ধীরে ধীরে, দ্রুত না, ধীরে ধীরে। কিন্তু সর্বশেষ যে অংশটা মিলে গিয়েছিল, ওই অংশটা ছিল মানে সুরজ যে জায়গা থাকার কথা, ওই সুরজ যে জায়গা থাকার কথা, সেই জায়গাটা দেখে মনে হচ্ছিল যেন আমার দিকেও কড়া 2টা নজর। বাতাসে মিলে যাওয়ার কারণে আমির সাহেব আমাকে কি বলেছেন সেটা আমার এরপর আমার কানে আসেনি। স্বাভাবিকভাবেই আমি যখন বাসায় ফিরি, ওই দস্তাবেজগুলো এদিক ওদিক ছিটানো, আমি তো উর্দু পড়তে জানি না, এই দস্তাবেজগুলো আমি একত্র করে রেখে দিই, পরবর্তীতে যখন আমির সাহেব সময় পাবেন তিনি যাতে আমাকে পড়ে শোনাতে পারেন যে ওই ক্যারাভ্যানের ওই ঘটনার পরে কি হয়েছিল। যখন আমির সাহেব সময় পাবেন তখন সকালবেলা 2-3টা নাম্বার থেকে ফোন আসে। ফোন আসার পেছনে কারণ হচ্ছে কি, তারা আমাকে কখনোই ফোন দিত না, অথবা আমি যে 40 দিন 40 রাত পাহারা দেওয়ার কথা সেটাও করতাম না। একজন মৃত ব্যক্তি বা মৃত্যু পথযাত্রী মানুষ কি নসিহত করলো বা কি ওসিয়ত করলো ওইটা আমার সাথে মিলবে না। কারণ হচ্ছে কি, আমি তাদের ঘরের উপরে বা তাদের পারিবারিক ব্যাপারের উপরে অথবা তাদের কোনো কিছুর উপরে ওই লোকগুলো ছাড়া আমি নিজে যে কোনো কিছু ডিকটেট করে ঠিক করতে পারবো না। আমার সে অধিকার নেই, আনলেস যতক্ষণ পর্যন্ত ওই পরিবার নিজে থেকে না যায়। কয়েকটা নাম্বার থেকে ফোন আসে, আমি ঘুমে থাকার কারণে হয় কি যে ফোন সাইলেন্ট থাকে। ফোন ব্যাক করার পরে বুঝতে পারলাম যে বাদশার ওদিককার লোকের ফোন। যার সাথে আমার কথা হয় সে হচ্ছে বাদশারই চাচার ভাই, মানে বাদশারই ভাই, মানে চাচার ভাই আর কি। তো বাদশার যে চাচার ভাই সে আবার হচ্ছে কি সৎ, মানে ওই দিক থেকে ব্লাড লাইন মিলে না আর কি তাদের। তো বাদশার যে চাচার ভাই, আরে চাচাতো ভাই, মানে চাচার ভাই বলছি, চাচাতো ভাই, তো সেই ব্যক্তি আমাকে ফোন দিয়ে এটা বললো কিছু ইনসিডেন্ট দেখা দিয়েছে, ওই ইনসিডেন্টগুলো একটু যদি সমাধান করা যায়। আমি বললাম, আমাকে ফোন দিলেন যে? কথা হচ্ছে এটা তাদের যে বাদশা যে নসিহত বা ওসিয়ত যেটাই করেছে, এইটার আবার কয়েকজন জানে, এই ব্যাপারে কয়েকজন জানে যে বাদশার কিছু সমস্যা হতে পারে পরবর্তীতে। বাদশা আগে থেকে বলে লিখেছিল যে ও কবর যাতে 40 দিন 40 রাত পাহারা দেয়, এবং এই 40 দিন 40 রাত পাহারা দেওয়ার কথা বাদশা কাকে নিযুক্ত করেছিল সেটা এই এখন তারা জানতে পেরেছে। কয়েকজনকে নিযুক্ত করেছিল, কিন্তু মানে আমাকেও সেখানে রেখেছিল সে। তখন বললাম যে দেখুন, অন্য লোক থাকলে সমস্যা নেই, আল্লাহ ভরসা, তারা ভরসা রাখুন। তো তার কথা হচ্ছে কি, যতগুলো লোক ওসিয়ত বা নসিহতের ভিতরে ছিল সেই কয়টা লোক কি যাতে দায়িত্ব পালন করে, তারা সব ধরনের খরচ মানে করতে রাজি।
আমি বললাম যে এটা কীভাবে হয়, আমি কেউ অন্য মানুষের সাথে বসে কাজ করতে পারি, তার ধ্যান ধারণা আমার ধ্যান ধারণা আলাদা। তখন সে ব্যক্তি আমাকে এটা বোঝালো, চাচাতো ভাই আর কি, এতক্ষণ পর্যন্ত বলে চাচার ভাই বলছিলাম। তো চাচাতো ভাই আর কি, সে বোঝালো যেটা এই যে ব্যাপারটা, এটা এত বেশি সেন্সিটিভ, এটা পারিবারিক একটা ব্যাপার। আপনি যেহেতু দস্তাবেজগুলো আপনার কাছে আসে, তার মানে আপনাকে বেশি বিশ্বাস করা হয়েছে। আমাদেরকে যাদেরকে পাহারা দিতে বলেছে আমাদের অত বেশি সাহস নেই, কারণ গতকালকে রাত্রে একটা ঘটনা ঘটেছে। আমি বললাম কি ঘটনা ঘটেছে গতকালকে রাত্রে? উনি তখন বললেন যে আপনি আসেন, আপনার সাথে সামনাসামনি কথা বলবো। যখন আমি ওইখানে যে পৌঁছাই, ওই সামনাসামনি ওই জায়গায় যে আমি পৌঁছাই, ওই সময় লোকজন জড়ো অবস্থায় ছিল, মানে তারা এমন যে 4-5 মিলে বসে বসে কবর থেকে অনেকটা ডিস্টেন্সে, তাদের বাড়ির ভেতরে আশপাশে একটা জায়গায় কবর দেওয়া, তো মানে বাড়ি থেকে আগে সেই জায়গাটা দেখা যায়। তো ডিস্টেন্স হচ্ছে লোকগুলোর কবর থেকে 15-20 হাত দূরে প্লাস্টিকের চেয়ারে তারা বসা, মানে এইখানে বসে তারা কোরআন শরীফ পড়ছেন, আবার নিজেরা কথাও বলছেন, আবার দেখভালও করছেন। বাদশার বাড়িটা কিন্তু একটা কম্পাউন্ডের মতো, সে কিন্তু একটা মাদ্রাসা তার ছিল, তার একটা কাল্ট আছে, তার আবার একটা পরিচয় আছে, লোকজন এখানে আসা যাওয়া করে প্রচুর। তো স্বাভাবিকভাবে যেহেতু সে মারা গিয়েছে, তার পরবর্তীতে আরেকজন দায়িত্ব নিয়েছে তার ওইখানকার, তো সেই সমস্ত দায়িত্বেরও যেমন ব্যাপার রয়েছে, ঠিক তেমনি যে ওসিয়তার ব্যাপার। তো এই জন্য লোকজন পাহারা দেয়। তো আমি পৌঁছানোর পরে ওই চাচাতো ভাই আর কি, সে এটা ইনফর্ম করে গত রাত্রে ফজরের ঠিক আগে যেই 3জন লোক ছিল, মানে পাহারা বলতে কবরস্থানের ঠিক এই জায়গাতে, এই যে 20 হাত দূরেই, 15-20 হাত দূরে এইখানে বসেই তারা প্রায় একটু ঢলে গিয়েছিল, মানে তাদের চোখে ঘুম চলে এসেছিল। তারা আচমকা শুনতে পায় যে কোদাল দিয়ে মাটি কোপানোর শব্দ, মানে কোদাল দিয়ে মাটি কোপাতে গিয়ে যদি কখনো ইট পড়ে, তো সেটা শব্দ যেরকম হবে ঠিক এরকম, এবং কোপানোর শব্দ। তো তারা যখন চোখ খুলে তারা দেখে কি, কবর যতখানি হাইট, কবরের মাথা যেদিকে, সেদিক থেকে মাটি দিয়ে কম করে হলো এতবার কোপানো হয়েছে, মানে মাটিটা সরানোর জন্য, যে পুরো কবর না, শুধুমাত্র মাথা এবং বুকের যতটুকু জায়গা থাকে, এই এতটুকু জায়গার মাটিটা পুরোপুরি সরে গেছে, এবং কোপের দাগগুলো রয়েছে। কোপ দিয়ে যে মাটি সরানো হয়েছে সেই দাগ কিন্তু রয়েছে, কিন্তু আশেপাশে কোথাও মাটি নেই। লাইট কিন্তু জ্বলজ্বল করছে, প্রচণ্ডভাবে লাইট জ্বলজ্বল করছে। তো যে প্রথমে দেখেছে সে উঠে দাঁড়ায় এবং বাকি আরেকজনকে ডাকে, এবং ভয় লাগে, প্রথমেই শিহরণ জাগে তার। বাকি আরেকজনকে ডাকে, এইভাবে 2জনকে ডাকে। 3জন উঠে দেখে এই অবস্থা, সাথে সাথে একজন দৌড় দেয়, একজনের পিছনে আরেকজন দৌড় দেয়। তো তৃতীয় ব্যক্তি কিন্তু খেয়াল করেনি দৌড় দেওয়ার কথা, ওই 2জন দৌড় দেয় মূল কম্পাউন্ডের দিকে, যে লোকজনকে ডেকে আনার জন্য। তো তৃতীয় যেই ব্যক্তি যে দৌড় দেয়নি বেখেয়ালে, সে দেখতে পায় ওই যে আলোগুলোর পেছনে যে দিকে অন্ধকার, ওদিক থেকে অন্ধকারের ভেতরের দিক থেকে এমন একজন লোক এলো, যে হাইটে অনেক উঁচু, যার মুখ দেখা যায় না কোনোভাবেই, পুরো বোরকার মতো আলখেলা পরা, বোরকার মতো একদম, এবং হাতগুলো পর্যন্ত বোরকার মতো ঢাকা। সে মানে এত বড় বড় পা দিয়ে এসছে, যেটা স্বাভাবিকভাবে কোনো মানুষের পক্ষে সম্ভব না। মানে এলো, 2টা কোপ মারলো, এক কোপে মাটি উঠালো, আরেক কোপে কোদালের মধ্যে মাটি রাখলো, ব্যাস হেঁটে 2-3 কদম হেঁটে আবার অন্ধকারের ভিতরে গায়েব হয়ে গেছে সে। এবং আবারও সে পুনরায় সেখান থেকে বেরিয়ে আসে, আবারও এসে প্রথম কোপ মারে। ঠিক এই সময় এই এতটুকুর ভেতরেই ওই তৃতীয় ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে যান। লোকজন তো এসে এই লোককে অজ্ঞান অবস্থায় পায়, তারা তো জানতো না যে এখানে মাটি কোপানো ঘটনাটা কে ঘটিয়েছে। দেখেছে যে মাটি কোপানো, মানে এটা সত্যি তাহলে যে বাদশার লাশ নিয়ে যাওয়ার চেষ্টা করছে কেউ। এখন বাদশা তার জীবিত থাকাকালীন সময়ে আমি তো দেখেছি সে কিরকম লোক, তো তার আশপাশে যত লোক আছে সমস্ত লোককে তো সে দেখিয়েছে যে সে কি কাজ করে বা সে কি করতে পারে বা তার নীতি কিরকম ছিল। তো লোকজনেরও ধারণা জন্ম এইটা
যে ও তো অনেক ঘটনা ঘটিয়েছে বা কিছু কিছু কাজ করেছে, যে কাজের কারণে হয়তো ওর লাশের সাথে কোনো দুর্ব্যবহার বা কোনো কিছু করার চেষ্টা করবে, এই জন্যই কিন্তু ওর লাশ পাহারা দেওয়ার কথাও বলেছিল। তো ওই যে লোকজন এলো, তৃতীয় ব্যক্তিকে তারা অজ্ঞান অবস্থায় পেল এবং মাটি এখানে মিসিং। সাথে সাথে মাটি ভরে দেওয়া হলো, কিন্তু মাটির সাথে সাথে ভরে দেওয়ার সময় করলো কি, পুরো যে এরিয়াটা, পুরো এরিয়ার লাইট জ্বালিয়ে দিল। বাদশার যে এরিয়াটা, বাদশার যে জায়গাটার ভিতরে থাকে, এটা অবশ্যই শহর না, শহরের বাইরে, কিন্তু বেশি দূরে না, মানে ঢুকতে 1 ঘন্টা, বের হতে 1 ঘন্টা, মানে এতটুকু সময় লাগে শহর থেকে ওইখানে যেতে 1 ঘন্টা সময় লাগে। বাদশা তার কম্পাউন্ড এত বড় করেছে, মানে এই টাকাগুলো যে কিসের মাধ্যমে সে পেয়েছে লোকজন জানে না। লোকজন জানে শুধুমাত্র এই কাজ করে সে টাকা পেয়েছে, এবং মাদ্রাসা রয়েছে আর অন্যান্য সব কিছু রয়েছে। তো এখন রাতে যে পাহারা দিবে এরকম সাহসী লোক নাই, কি করা যায়? তো অনেক বোঝালো, বললো যে যত টাকা পয়সা লাগে আপনার যা যা লাগে আমরা দেবো, কিন্তু আপনি 40 দিন পাহারা দেন। এখন আমার কথা হচ্ছে যে আমাকে কেন এভাবে বোঝানো হচ্ছে, তাদের কথা হচ্ছে যে আপনাকে বোঝানোর পিছনে কারণ হলো, একে তো জিনিসপত্র আপনার কাছে কিছু দেওয়া হয়েছে, মানে দস্তাবেজ, আর আপনি হয়তো কোনো না কোনো কিছু জানেন, আর নয়তো এই জিনিসটা আপনি টাকা দিতে পারবেন, এইভাবে তারা আমাকে আর কি বোঝায়। তো আমি সাহেবের সাথে কথা বলতে পারছিলাম না ওই সময়। আমি সাহেবের সাথে যেহেতু আমি কথা বলতে পারছি না, আমি তখন তাদেরকে কোনো কথার উত্তর দিলাম না, বা দিতে পারিনি, কথাও দিতে পারিনি। আমি তাদেরকে বলি যে ঠিক আছে, আমি একটু একটু উপরের লেভেলে কথা বলে আমি তাদেরকে জানাই। এখন রাতের বেলা আমাকে একটা ভিডিও কল দেয় আননোন নাম্বার থেকে। হুট করে ভিডিও কল দেওয়াতে আমি ফোনটা কেটে সাথে সাথে ব্লক করে দিই, হোয়াটসঅ্যাপে আর কি। তো হোয়াটসঅ্যাপে এই সময় ভিডিও কলটা আসার কথা না, এইভাবে কিন্তু হোয়াটসঅ্যাপে ওই সময় ভিডিও কল আসতো না। কেউ যদি কানেক্টেড না হয় তাহলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসার কথা না। এটা যখন আমি চিন্তা ভাবনা করছিলাম, আবারও কল আসে। এবার দেখি আরেক নাম্বার। পরে আমার খেয়াল হলো কি, দুইটা নাম্বারই আমার কাছে সেভ করা, কিন্তু দুইজন ব্যক্তির আলাদা। তো আমি এত বেশি বেখেয়ালে ছিলাম যে মানে হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসছে আমি বুঝতে পারিনি কে দিল, মানে চেক পর্যন্ত করি নাই। দ্বিতীয়বার আমি যখন ভিডিও কলটা দেখি, কলটা কেটে আমি কলটা ব্যাক করি, কিন্তু ভিডিও কল না, অডিও ভয়েস মিলে। তো আবারও সে আমাকে বললো যে তুমি আগে দেখো। ফোনটা কেটে সে যখন করলো, মানে ভিডিও কলটা দিল, তখন তো রাত 11:30 বা 12:15 এরকম একটা সময়। লাশ নিয়ে যাওয়ার অ্যাটেম্প্ট হয়েছিল। কিরকম? পা দুইটা বের করতে পেরেছে, আমাকে সরাসরি পা দুইটা দেখিয়েছে, মৃত মানুষের পা। ভিডিও কলটা আমি কেটে দিই। ভিডিও কলটা কেটে দেওয়ার পরে ফোনটা সাথে সাথে ফ্লাইট মোডে নিয়ে যাই। আমি জানি এই ধরনের কাজ কারবার খারাপ, কিন্তু আমার ওই সময় মাথায় যেটা কাজ করে আমি সেটাই করি। ফ্লাইট মোডে আমি নিয়ে যাই এবং আমি আমির সাহেবকে ডাকি। আমির সাহেবকে ডাকার পরে আমির সাহেব আসলেন, আমি ওনাকে বললাম এই ব্যাপার। তখন উনি আমাকে বললেন আমি এখন ওইদিকে যাব না, কিন্তু আমি ব্যবস্থা করে দিচ্ছি, আমার অনুগত যারা রয়েছে তাদের মধ্যে থেকে একজন চলে যাবে এখনই। তো সেই দিন রাতের বেলা তারা কি করেছে আমি জানি না, কারণ আমি ফোন বন্ধ করে রেখে দিয়েছিলাম। ওই আমির সাহেবের অনুগত লোক সেখানে গিয়ে কী করেছে সেটাও আমি জানি না। কিন্তু পরের দিন দুপুরবেলা আমি ওইখানে হাজির এবং আমি তাদেরকে বলি যে আমি এটার দিকে খেয়াল রাখবো এখন থেকে। তারা আমাকে বলতে চেয়েছিল যে রাতের বেলা লাশ নিয়ে গিয়েছে, কিন্তু আমি তাদের ওই কথা শুনতেই চাইনি। কারণ আছে, আমি ওই স্টেটে থাকতে চাই নাই যে আমার চোখের সামনে থেকে লাশ কেউ বের করে নিয়ে যাচ্ছে, অথবা আমার চোখের সামনে লাশের দুইটা পা, কারণ মায়া দেখাতে পারে। এই জন্য আমি তাদের কোনো কথাও পর্যন্ত শুনতে চাইনি যে ওই দিন রাতে আসলে কি হয়েছিল, যে কিভাবে তারা বুঝলো যে দুইটা পা দেখা যায়, মানে লাশ যে বের হচ্ছে এটা কিভাবে তারা টের পেল। এখন তো কবরটা পুরোপুরি গুছানো, আবার নতুন করে গুছানো, এবং চারপাশে তারা পানি পড়া যে ছিটিয়েছে সেটা আমি বুঝতে পারছিলাম। এখন আমি বসে আছি, দূরে বসে থাকি,
একটু হাঁটাচলা করি, দূরে বসে থাকি, একটু হাঁটাচলা করি। আমার কিন্তু কোনো রকম ইচ্ছা নেই যে 40 রাত আর 40 দিন এখানে পাহারা দেওয়ার। আমার মূল ইচ্ছা হচ্ছে আজকে রাতে যা হওয়ার হবে, আজকে রাতে যা হওয়ার হবে। এখন রাতের বেলা আমি যখন পাহারা দিচ্ছি বলতে যে হাঁটি, এটা করি, কবরটা ছিল এরকম বাউন্ডারি থেকে কবরটা কয়েক হাত, মানে বাউন্ডারি তো দুই দিকে, মানে এক কোণার কয়েক হাত মাঝখানে, মানে কয়েক স্কোয়ার ফিট ওই কোণা থেকে যদি আপনি বাদ দেন, এটা এইখানে কবরটা এতটা সামনের দিকে, মানে বাম দিকেও কিছু জায়গা রয়েছে এবং কবরের মাথা মানে পা যেদিকে সেই দিকেও কিছুটা জায়গা রয়েছে। এরপরে ওই যে বাউন্ডারি যেটা, সেটা হাফ বাউন্ডারি, ওই পাশে আবার কিছুটা অন্য লোকের জমি থাকার কারণে কিছুটা জঙ্গলের মতো অবস্থা, এবং এন্ট্রিটা ওইখান থেকেই আসছিল হাফ দেয়ালের উপর দিয়ে। তো আমি এখানে লাইট জ্বলে, লোকজন দেখে, মাঝে মাঝে দু একজন লোকজন যায়, এমনি তাকিয়ে থাকে আমার দিকে, ভাবে যে আমি কি পাগল না উন্মাদ না কি। রাত তখন 1:45, মানে একদম ফেড আপ হয়ে গেছি, কোনো অ্যাক্টিভিটি নাই, কোনো কিছু নাই। তাই মনে মনে বলছি যে কোথায় আছিস, আয় না, আমি এখানে, এখন আয়, এখন এসে একটু বাহাদুরি দেখা। কিছু সময় পরে আমার তো সময় হয়ে এসছে, আমি তো বেশিক্ষণ এভাবে বসে থাকতে পারবো না। আমি না স্পষ্ট মাটিতে কোপ দেওয়ার শব্দ পাই, অথচ আমি ওইখানে বসা। আমি তাকালাম, আমি শুধু দেখলাম যে পেছনের সাইড দেখা যায়, ততক্ষণে হেঁটে চলে গেছে, 2 কোপ মাটি নিয়ে নিয়েছে, মানে ঠিক আগের মতো। আমার অন্তরে তখনই ছবিটা ফিট হয়ে গেছে যে ও হয়তো অনেকগুলো বড় বড় পা দিয়ে এসে কবরের উপরের থেকে 2 কোপ দিয়ে মাটি, এক হাতে 1 কোপ উঠিয়েছে, আর এক হাত দিয়ে ওই যে কুড়ালের উপর 1 কোপ, এভাবে সে হেঁটে গেছে। তো ওই আন্দাজ করে সাথে সাথে আমি উঠে দাঁড়াই এবং কবরের সামনে চলে আসি। ঠিকই পায়ের সামনের দিক দিয়ে 2 কোদাল কোপ দেওয়া মাটি নিয়ে গেছে। এখন ওই হাফ দেয়ালের ওই পারে দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি। হঠাৎ আচমকা না ওই কোদালটা আমার দিকে ছুঁড়ে মারে, কিন্তু আমার দিকে ছুঁড়ে মারলেও পরে আমার ডান দিকে অনেক দূরেই প্রচ্ছন্ন হুমকি দেয় সে আমাকে। ওই সময় আমি আবার টের পাই কিছুটা দূরে যে গাছ রয়েছে, ওই গাছের উপর আরেকজন বসা। ওইটা কি আমি বুঝতে পারলাম না, যেটা আমার ধারণা হলো যে বাচ্চা তো অনেক লোকের ক্ষতি করেছে, মানে এইরকম এন্টিটির, ওই এন্টিটিদের মধ্যে থেকে কেউ না কেউ। এদিকে আমার সামনে যে এসে মাটি কোপ দিয়ে মাটি নেওয়ার চেষ্টা করছে, আবারও বারবার আসার চেষ্টা করছে হাফ দেয়াল পেরিয়ে, কিন্তু পারছে না আমি এখানে দাঁড়ানো। ওই সময় আমার ডান দিকের কোণা বরাবর, মানে আমি ডান দিকে ঘাড় কাত করার পর আরো একটু পেছনে, ওদিক থেকে কান্নার শব্দ আসে, ফুপিয়ে কান্নার শব্দ। তা আমি যখন ঘুরে তাকাই, আমি দেখতে পাই বাচ্চা সেখানে বসা, 2 হাঁটু, 2 পায়ের পাতার উপরে ভর দেওয়া, 2 হাঁটু এক জায়গায়, গালের মধ্যে হাত রেখে হু হু করে কাঁদছে। এখন যখন হু হু করে সে কাঁদছে, ওই যে গাছে অন্য একটা এন্টিটির যাকে টের পেলাম, ওদিক থেকেও কান্নার শব্দ, হাফ দেলের থেকেও কান্নার শব্দ। এদিকে আমার সামনে বাচ্চা বসা। আচমকা এমন এক ধরনের কান্নার শব্দ আসে যে কান্নার শব্দটা মানে আমার আশপাশে কোথা থেকে আসছে না, কেমন যেন গুমোট কান্নার শব্দ, মানে কতগুলো জায়গা, মানে হয়তো কয়েকটা দেয়াল পিছনে এরকম একটা জায়গা থেকে কান্নার শব্দ আসছে। ভালো করে বোঝার চেষ্টা করলাম কোন দিক থেকে শব্দ আসে, পরে খেয়াল হলো কি এই কবরের ভেতর থেকে কান্নার শব্দ, গুমোট কান্নার শব্দ। আমি দেখতে পাই কি মাথা যে জায়গাটায়, আমাদের মাথা যেদিকে থাকার কথা, ঠিক সেই জায়গা থেকে মাটি সরে গেছে। কখন সরে গেছে আমি জানি না, এবং ওই জায়গা থেকে কালো একটা ধোঁয়া বের হচ্ছে, একদম কালো একটা ধোঁয়া।
এবং কান্নার শব্দ এই কালো ধোঁয়ার সাথে যেন রেডিয়েট হয়ে বের হচ্ছে, এরকম মনে হলো। আমার চোখের সামনে 3টা এন্টিটি এখন, একটা এই কালো ধোঁয়া, একটা ওই হাফ দেয়ালের পেছনে, আর একটা গাছের উপরে। এই কালো ধোঁয়াটা যখন বের হলো চারপাশে, আমার কাছে এরকম মনে হলো যে আমার প্রচন্ড জ্বর। আমার চোখটা বন্ধ করলাম, মনে হলো আমার চোখটা অনেক গরম। আমি চোখ খুললাম। একটা জ্বরের রোগী যখন প্রচন্ড জ্বর নিয়ে উঠে দাঁড়ায়, সে তো চারপাশ যেভাবে দেখে, নিচের দিকে তাকালে সে যেভাবে দেখে, তার কাছে মনে হয় যে সবকিছু একটু দূরে দূরে, মানে মনে হয় যে উচ্চতা হয়তো বেড়ে গেছে তার। আমার এরকম লাগলো। আমার সামনে চারপাশের দুনিয়া না ধীরে 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 ঘুরতে লাগলো। আমি দেখলাম যে কবরটা খোঁড়া, কবর থেকে কে জানি ধীরে 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 বেরিয়ে আসার চেষ্টা করছে। উঠে এসছে, প্রায় সে উঠে এসছে। তার কাপড়টা তার কোমর অবধি নেমে গেছে, মানে বুকের উপরে কাপড়টা কোমর অবধি নেমে গেছে। সে উপরের দিকে উঠে আসছে, উঠে সে আমাকে পার করে চলে গেল। আমার চেহারা সামনে দিয়েই সে পার করে চলে গেল। সাদা কাপড়টা তার কোমর পর্যন্ত, উপরে বুকটা তার খোলা। সে পার হয়ে চলে গেছে। আশেপাশে মানুষজন শব্দ করছে, হাসি ঠাট্টা তামাশা বিভিন্ন রকমের শব্দ করছে লোকজন। হঠাৎ আমার মনে হচ্ছে যেন আমি আর দাঁড়াতে পারছি না। আমার শীত আর ঘুম ঘুম লাগলো, মানে মনে চাচ্ছে এখানে এক্ষুনি যাতে একটু শুয়ে পড়ি, শুয়ে পড়লে অনেক আরাম পাবো আমি। এদিকে মানে কানের ভিতরে একটা শব্দ, মানে শব্দগুলো এরকম কে জানি অনেক দূর থেকে কথা বলছে, মানে খুব মায়া ভরা গলা, কে জানি আমাকে ডাকছে। প্রচন্ড জ্বরের মতো লাগছে, শীত লাগছে, মনে যাচ্ছে শুয়ে পড়ি। অনেক বেশি ক্লান্তি লাগছে তখন। আবছা আবছা মনে হচ্ছে আমার দৃষ্টিটা কেমন জানি ভ্রম হয়ে যাচ্ছে, ঘোলাটে হয়ে যাচ্ছে। বাম দিকে আমার কবর, এখান থেকে কে জানি আবার উঠলো, পাঞ্জাবি, মাথায় টুপি পরা, উঠে সে নিজের শরীরে একটু ছাড়া দিল হাত দিয়ে। এরপরে আমি গলা দেখছি সবকিছু, তার চেহারা দেখা যায় না। হ্যাঁ, আমার নিজের শীত লাগছে তখনও। সে আমাকে বলল কেমন আছি আমি উত্তর দিলাম আমি ভালো। সে আমার বাম হাত ধরলো, বললো চলো তোমার শরীর খারাপ, তোমাকে আমি নিয়ে যাই, আমার কোয়ার্টারে নিয়ে যাই। আমাকে বাচ্চা ধরে ধরে নিয়ে যাচ্ছে, কারণ বাচ্চা এরকম স্রোতে থাকতো। বাচ্চা লুচা লম্বা বাচ্চা, সে তো জীবিত, আমি তাকে দেখছি সে জীবিত। সে আমাকে নিয়ে গেল তার কোয়ার্টারে। তার কোয়ার্টারটা বিশাল। সেইখানে বসে লোকজনের সাথে কথাবার্তা বলতো। তার চারপাশে বিভিন্ন রকমের কিতাব রয়েছিল, ছোট্ট একটা কিতাবের শেলফ। আমি ওইখানে বসা টেবিলের পাশে, প্রচণ্ড শীত লাগছে, আবার ঝড়ও লাগছে। টেবিলের মধ্যে মাথা রেখে আমি শুয়ে আছি শুধুমাত্র ভালো লাগার জন্য। প্রচণ্ড ঘুম। বাচ্চা আমার সাথে কথা বলছে, আমার ক্ষুধা লেগেছে কিনা সে জিজ্ঞেস করছে, সে আমাকে বাসায় পৌঁছে দিবে কিনা। আমি যদি চাই সে আমাকে বাসায় পৌঁছে দিতে পারবে। আমি শুধু উত্তর দিয়ে আমার মনে আছে, আমি উত্তর দিয়ে চারপাশে ঘোলা লাগছে। বাচ্চার চেহারা আমার স্পষ্ট মনে নাই। বাচ্চা কি যেন খাচ্ছে, ও যে কি জানি খাচ্ছে, সেই খাবারটা ওর ফোটার ঠিক সামনের দিক দিয়ে গড়িয়ে গড়িয়ে নিচের দিকে পড়ছে, সেটা রস। বাচ্চা আমাকে বলছে তোমার কম মনে আছে অমুক মহিলার কথা। আমি বললাম মনে আছে, তুমি আকাম করেছিলে তার সাথে। সে বলে আমি আকাম করেছিলাম শুধুমাত্র তো তাকে বাচ্চা দেওয়ার জন্য, তার বাচ্চার দরকার ছিল। তার স্বামী তাকে অক্ষম, তাকে বাচ্চা দিতে পারবে না, তা আমি তাকে তার বাচ্চা দিয়ে দিয়েছি। এখন বাচ্চা দেখো আমার কাছে, এই যে ওর হাত, লম্বা হাতের উপরে বাচ্চার শরীরটা, আর হাতের তালুটা এমন, অন্য হাতের তালু এমন ভাবে ওর রাখা, মানে বাচ্চার মাথা ওই তালুতে, বাকি শরীরটা অপর হাতের উপরে।
বাচ্চাকে দোল দিয়ে দেখাচ্ছে, দেখো ওই ওই মহিলার বাচ্চা। আমি ওই অবস্থাতে, শীত লাগছে, ঘুম, প্রচন্ড ঘুম, আমি ঘুমের ঘরে কথা বলছি, আমি ঘুমের ঘরে সবকিছু দেখছি। আমার মনে আছে এখনো ও বলছিল, এই যে দেখো আমার বাচ্চা পয়দা হবার আগে মরে গেছে। এ কথা বলে সে, আমার মনে হলো যে সে বাচ্চাটাকে কাছে নিয়ে এটা চুমু খেলো মনে হলো, কিন্তু সে বাচ্চাকে চুমু খায়নি। মরা বাচ্চাকে কেউ চুমু খায় না, তার উপরে বাচ্চা তার নিজের না। আমার মনে আছে সে বাচ্চাকে চুমু দিলেও আমার অন্তর বলছিল যে বাচ্চাকে সে চুমু দেয়নি, সে এক কামড় দিয়ে ওই বাচ্চার গাল থেকে যতটুকু বেড়েছে মাংস তুলে নিয়েছে। কথা বলতে 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 সে ওই বাচ্চাটাকে নিয়ে ঘুরছে, মানে খেলছে, মানে খেলাচ্ছে, দোল দিচ্ছে বাচ্চাটাকে সে। এবং অদ্ভুতভাবে সে তখন আমার কাছে এনে বাচ্চাটাকে দেখাচ্ছে। আমার চেহারা মনে নেই, বাচ্চাটা অস্বাভাবিকভাবে লম্বা, এত নতুন বা নিউবর্ন বেবি কখনো এত লম্বা হয় না জেনেটিক সমস্যা না থাকলে। তো আমি তাকে বলছিলাম যে দেখ তোর ডিএনএ কত খারাপ, তোর ডিএনএ থেকে কি বাচ্চা বলা হয়েছে দেখ। এই কথা বলার পরই বাচ্চাটাকে আমার চোখের সামনে না মাটির উপর আছাড় দিয়ে ফেলে দিল। ফেলে দিয়ে দুই পায়ের উপরে, যেমন স্কাউট করার সময় দুই পায়ের উপরে, মানে এক পায়ের উপরে বাড়ি মেরে স্যালুট মারে, ঠিক ওইভাবে সে দুই পায়ের উপরে বাড়ি মেরে থমকে দাঁড়িয়ে বলল, এটা তুই কি বললি, আমার সন্তান খারাপ? তখন আমি তাচ্ছিল্য করে ওকে বলেছিলাম যে হ্যাঁ, তোর ডিএনএ খারাপ, তোর রূহ খারাপ, তোর সব কিছু খারাপ, তুই নিজে খারাপ। তখন আমার মনে আছে আমি টেবিলের সাথে একটা বাড়ি খাই, আমার পেটের ভেতরে বিশ্রীভাবে ব্যথা পাই। আসলে আমাকে তুলে ওই টেবিলের উপর দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। আমি আমার মাথায় বিশ্রীভাবে ব্যথা পাই, ওই বিশ্রী ব্যথা আমি চিৎকার দিয়ে উঠি, এবং ওই চিৎকার দিতে থাকা অবস্থাতে আমার মনে হচ্ছিল আমার প্রচন্ড ঘুম, আমি যাতে ঘুমিয়ে যাই। কিন্তু যখন আপনাকে কোনো ফিজিক্যাল শক্তি আপনাকে যখন দূরে ছুঁড়ে মারবে, আপনি যদি উড়ে যে কোনো কিছুর সাথে বাড়ি খেয়ে পড়ে যান, আপনি উঠে দাঁড়াতে পারবেন না। আমিও উঠে দাঁড়াতে পারিনি। মাথার পেছনে বিশ্রী ব্যথা, পিঠে ব্যথা পেয়েছি, পেটের ভেতরে পেটের ডান দিকে বিশ্রীভাবে ব্যথা পেয়েছি, কনুইতে, হাতে, গালে, কপালে, চোখে পর্যন্ত ব্যথা পেয়েছে। আমি ওইখানে পড়ে আছি ঘুমানোর মতো, অথচ প্রচন্ড ব্যথা। আমার স্পষ্টভাবে মনে আছে এখনো, ওই ফ্লোর থেকে কাকে জানি টেনে কে জানি নিয়ে যাচ্ছে, এক হাত দিয়ে ধরে টেনে নিয়ে যাচ্ছে, এবং তার পাটা আমি দেখতে পাচ্ছি যখন তাকে টেনে নিয়ে যাচ্ছে। ওই সময় প্রচন্ড চিৎকার চেঁচামেচি চারপাশে, লোকজন কি চিৎকার করছে, কি চেঁচামেচি করছে সেটা আমি বুঝতে পারছিলাম না, কিন্তু আমার কানে ওই চিৎকার চেঁচামেচি শব্দ এসেছিল শুধুমাত্র। পরে যখন আমার হুঁশ আসে, ঘন্টাখানেক পরে, ফজরের আজান পার হয়ে ততক্ষণে সূর্য উঠে গেছে। আজকে রাতের বেলাও বাচ্চার কবর থেকে লাশ নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, আর আমাকে তারা সেখানে পায়নি। আমাকে পেয়েছে বাচ্চার এই কোয়ার্টারে, এই বড় হলরুমের মতো জায়গার ভেতরে। যখন এই বড় হলরুমের টেবিল এবং চেয়ারের শব্দ পায় লোকজন, তখন তারা এখানে ছুটে এসেছিল। তারা ছুটে এসে দেখতে পায় আমি এখানে পড়ে আছি। এরপর আমাকে উদ্ধার করে এবং স্বাভাবিকভাবে হুঁশ আনার চেষ্টা করে। আমি লোকজনের কথার আর এত প্রশ্নের কোনো উত্তর দিতে পারিনি। আমি চুপচাপ সেখান থেকে বের হয়ে আসি। আমি বাসায় আসি এবং বাসায় এসে এমন ঘুম দেই যে ঘুমে আমার জোহর গেছে, আসর গেছে, মাগরিব পার হয়ে এশারে আজানের সময় আমার ঘুম ভাঙে। শরীরে প্রচণ্ড ব্যথা এবং এশারে আজানের সময় ঘুম ভাঙার কারণে আমার মনে হচ্ছিল যে এখন ফজরের সময়, কারণ সময় এবং অন্যান্য সমস্ত জিনিসের তালগোল আমি হারিয়ে ফেলেছিলাম। আমি
দেখলাম যে কেউ আমাকে ফোন দেয় না, কেউ কিছু করে না। আজকে রাতের দিকে আমির সাহেবকে আমি ডাকলাম। আমির সাহেবকে ডাকলাম এবং আমির সাহেবকে এটা আমি বুঝালাম। আমি বললাম, যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি আসুন, এসে আমাকে দস্তাবেজটা পড়ে শোনান। কার বিরুদ্ধে দাঁড়াচ্ছি, কার বিরুদ্ধে লড়ছি সেটা আমি জানি না, বরঞ্চ আমাকে মেরে আধমরা করে দিয়েছে। এই কথাটা আমি যখন ওনাকে মনে করার সময় বলেছিলাম, হয়তো এই কথার কারণেই আমির সাহেব খুব দ্রুত রেসপন্স করেন এবং কিছুক্ষণ পরে চলে আসেন। এসে তিনি আমাকে বললেন যে তিনি তার পক্ষ থেকে আরেকজন ব্যক্তিকে এই মুহূর্তে দায়িত্ব দিয়ে দিচ্ছেন সেই বাড়িতে পাহারা দেওয়ার জন্য, যাতে লাশ না নিতে পারে। লাশ যতবারই নেওয়ার চেষ্টা করুক না কেন, লাশ কবর থেকে যদি বেরও করে ফেলে ওই বাড়ি থেকে নিতে পারবে না। ওই বাড়ির লোকজন মনে করছে লাশ কবর থেকে বারবার বের করে আনছে, কেউ ঠেকাতে পারছে না, মানে কেউ কাজ করতে পারছে না। ব্যাপারটা কিন্তু এমন না, ওই লাশ বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। লাশ বের করুক, বাড়ি থেকে তো আর নিয়ে যেতে পারছে না। কিন্তু এইভাবে কয়দিন? আমি আমির সাহেবকে যখন জিজ্ঞেস করলাম, তখন আমির সাহেব বললো, আমি তো জানি না। তখন আমি ওনাকে বললাম, দস্তাবেজটা একটু পড়ে শোনাবেন। আমির সাহেব দস্তাবেজ নিজের হাতে তুলে নিলেন। এরপর একেবারে ওই পর্যন্ত শোনালেন আমাকে, যতক্ষণ পর্যন্ত তিনি গোল এবং ওই জঙ্গলে আলী আহমদ আবদালের অবস্থানের আলামত পাচ্ছিলেন লেখার ভিতরে, ঠিক ততটুকু। ক্যারাভেনের ভিতরে তার ঘুম ভাঙে। কার ঘুম ভাঙে? আলী আহমদ আবদালের। তিনি শুয়ে আছেন, তার শরীরে জ্বর, অতটা জ্বর না, যেমনটা জ্বর ছেড়ে যাবার পরে শরীরে যেমন অবস্থা থাকে ঠিক তেমন, কিন্তু ক্যারাভেন নড়াচড়া করছে না। তিনি বাইরে তাকালেন, উঠে বসে বাইরে তাকানোর পরে দেখতে পেলেন যে কাস্টমস হাউসের সামনে তার ক্যারাভেন এবং তার মুখ্য সচিব কাস্টমস হাউসের যত ডিউটি আছে সেটা পে করছেন সেই সময় এবং অন্যান্য প্রশ্নের উত্তর দিচ্ছেন। সেই সাথে কাস্টমস হাউসের অফিসার ওনাকে একবার দেখে পর্যন্ত গিয়েছেন। ওনাকে কি জিজ্ঞেস করলো সেটা তার মনে নেই। মুখ্য সচিব যখন দেখলো ওই কাস্টমস হাউসের অফিসারের সাথে আসার সময় যে আসলে এই মুহূর্তে আলী আহমেদ আবদাল বসে আছেন, তখন ওই অফিসার চলে যাবার পরপরই আলী আহমেদ আবদালের অবস্থা জানতে চাইলেন তার মুখ্য সচিব, এবং তার মুখ্য সচিব তার খোঁজ খবর নিতে পারলেন। তিনি বুঝে উঠতে পারছিলেন না ঘটনা কি। দিন তারিখ যেটা দেখাচ্ছে এখনো তিনি মাত্র রওনা দিয়েছেন এক হিসেবে, সামনে বিস্তীর্ণ পথ। তাহলে এতক্ষণ পর্যন্ত কি হলো? মাথার মধ্যে কেমন জানি কিলবিল করছে তার। তখন বোঝার চেষ্টা করছেন যে জ্বরের ঘরে কি তিনি এত কিছু দেখছেন, কারণ বাবুর্চিকেও তিনি বাইরে দেখতে পাচ্ছেন, তেলহাইকেও বাইরে তিনি দেখতে পাচ্ছেন, বাকি সবাইকেই তিনি বাইরে দেখতে পাচ্ছেন। সবার মুখে মোটামুটি একটা হাসি, সবাই খুশি, সবাই যে যার মতো খুশি। এটা ঘটনা কি? কোনো বৃষ্টি নেই, কোনো কিছু নেই, সব কিছু একদম একদম শান্ত। তিনি জঙ্গলের ভেতরও নেই, তিনি দিব্যি এমন জায়গায় আছেন যেখান থেকে ওই জঙ্গলটা একেবারে বিরামহীন পথে ছুটলে সন্ধ্যা নাগাদ যে পড়বে সেই জায়গায়, অর্থাৎ এই কাস্টমস হাউস তিনি এর আগে পার হয়েছেন। তো এই সমস্ত জল্পনা কল্পনায় তিনি একেবারে কনফিউজড হয়ে গেলেন। তিনি এখন কোথায়? তিনি কি আদতে জ্বরের ঘরে সব দেখেছেন নাকি জ্বরের বাইরে? এদিকে মুখ্য সচিব আবার তার অনুমতি চাইল এবং তাকে চেক করলো, তাকে খাবার পর্যন্ত দেওয়া হলো, ফলমূল। তিনি বুঝে উঠতে পারছেন না এবং বিরামহীন ভাবে ছুটতে শুরু করলো ক্যারাভেন আবার আগের গতিতে, এবং চারপাশের পরিবেশ দেখে তার সবকিছু মনে পড়তে লাগলো। তিনি যেন দেখেছেন বারবার মনে হচ্ছে তিনি দেখেছেন ডানে কি অবস্থা ছিল, বাম দিকে কি দেখা যাচ্ছিল, কয়জন লোক ছিল, কে কোথায় থেমেছিল, ক্যারাভেন কিভাবে চলছিল, তার বারবার মনে হচ্ছিল তিনি দেখেছেন সবকিছু। এবং দিন সেইভাবে গড়িয়ে যাচ্ছে এবং ধীরে 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 ছায়াও নামতে শুরু করেছে এবং ওই প্রান্তরটায় তিনি এসে পৌঁছে গিয়েছেন। তখন আবার
কোন প্রান্তর? তিনি কনফিউজড। আমি এই প্রান্তরে আগে এসেছিলাম, ওই যে রাতের বেলা আমরা পার হতে পারিনি, কয়েকদিন এই জঙ্গলের ভেতর দিয়ে পার হতে পারিনি, এখন আবার আমি একই জায়গায় একই কাস্টমস হাউস পার করে এলাম, বিরামহীন ভাবে চলতে লাগলাম, আবারও সামনে সেই জঙ্গল। এই সব কিছুর ভেতরে নিজেকে এইটুকু বুঝতে দেন, হয়তো হয়তো জ্বরের ঘোরে এই অবস্থা তার। এদিকে মুখ্য সচিব বারবার তার খোঁজ নিচ্ছিল। সবাই তার খোঁজ বারবার নেওয়ার কারণে তার মনে হতে লাগলো তিনি আগে থেকে অসুস্থ, অর্থাৎ এই সব কিছু মানে শরীর খারাপের ঘোর। কিন্তু এই ব্যাপারটাও তার নজরে আসে, আশপাশের লোকরা সবাই খুশি, তারা যে যার মতো মানে একজন আরেকজনের সাথে আলাপে ব্যস্ত, কথাবার্তায় ব্যস্ত। এবং ধীরে 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 বেলা পড়তে শুরু করে, আবার ছায়া বাড়তে থাকে এবং ওই প্রান্তর থেকে ঠিক ওই জঙ্গলের অভিমুখে তারা এগিয়ে যেতে শুরু করে। মনের ভেতরে কেমন যেন একটা অস্বস্তি লাগছিল তার। তিনি একবার মুখ্য সচিবকে ডেকে কথা বলবেন চিন্তা করলেন, কিন্তু তারপরে আবার তিনি ভাবলেন তিনি আলী আহমেদ আবদাল, তিনি কি তার মস্তিষ্কের ভেতরে কি চলছে সেই কথা কি তাদেরকে বলতে পারেন? তিনি তো তাদের বস। বস কিভাবে বলবে তাদেরকে যে কোন কাজ করতে হবে আর কি হবে? এটা কিভাবে জানলো বস? বস যে অসুস্থ এই কথাটা যদি তারা বলে ফেলে যে হয়তো আপনি অসুস্থতার কারণে এই ভুলভাল দেখেছেন, তখন তা তার জন্য সম্মানহানি করে। তিনি তখনও একদম চুপচাপ, কাউকে কিচ্ছু বলেননি। ওই প্রান্তরে যে গাড়ি কিন্তু পৌঁছে গেছে আবার, আগের মতো একই রকম অবস্থা। তিলহাই বাইরে বের হলো, তিলহাই আগেই চলে গেল, চারপাশে খোঁজখবর নিল। তিলহাই এসে কিন্তু একই কথা বলল যে এই জঙ্গলের ভেতর দিয়ে যদি তারা যায় তাদের রাস্তা অনেক কম পড়ে যাবে, কারণ এই জঙ্গলের ভেতর দিয়ে তিলহাই আগে চলাফেরা করেছে। এবং ভেতরে ক্যাম্প করার চিন্তা ভাবনা থাকলেও ক্যাম্প করা হলো ঠিক জঙ্গলের বাইরে, ঠিক আগের মতো। ক্যাম্পের জায়গাটা জঙ্গল ঘেঁষে ওই প্রান্তর এবং জঙ্গলের মাঝামাঝি জায়গার ভেতরে, মানে জঙ্গলের কাছে আবার প্রান্তরও খোলা। এবং রাত নেমে এসছে। তাদের সাথে মাংস জাতীয় খাবার থাকা সত্ত্বেও সেদিন অসুস্থতার কারণে তিনি কোনো ধরনের খাবার খেতে রাজি হননি। প্রচন্ড ঘুম পাচ্ছে তার। তিনি হিসাব করছিলেন যে তিনি দেখেছিলেন যে লোকগুলো কেমন যেন একটু ভয় পেয়েছে, তারপরে এই জঙ্গলের ভেতরে কোথায় যেন তিনি পোড়া কাঠকয়লা দেখেছিলেন, মানে তার কাছে তখন মনে হচ্ছিল পোড়া কাঠকয়লা, পোড়া লাশ তা নয়। ওই অবস্থাতে তিনি চিন্তা ভাবনা করতে করতে কখন জানি ঘুমিয়ে গিয়েছেন, আবার গায়ে জ্বর এসেছে অনেক। এবং এই প্রচন্ড জ্বর যখন তার নিঃশ্বাস একদম গরম, ওই সময় তার হঠাৎ বিভিন্ন ধরনের ঘন্টা, বিভিন্ন ধরনের পূজা অর্চনার মন্ত্র পড়া, বিভিন্ন রকমের হই হট্টগোল শব্দে একেবারে তার ঘুম ভাঙে। এবং যখন তার ঘুম ভাঙে তিনি প্রচন্ড বিরক্ত, তিনি প্রচন্ড রেগে আছেন এবং তিনি নিজে নিজে চিৎকার করছেন। তার চোখের সামনে অজস্র লোকজন, কেউ ঘন্টা বাজাচ্ছে, কেউ বিভিন্ন ধরনের মন্ত্র পড়ছে, কেউ তার কপালে কোনো কিছু লাগিয়ে দিচ্ছে, কেউ তাকে কোনো কিছু খাওয়ানোর চেষ্টা করছে। চারপাশে যে ধরনের আলো তা হচ্ছে মশালের আলো। লোকগুলোর চেহারা অনেকটা ভারতীয়দের মতো, অনেক একটু কালো, একটু অন্যরকম, একটু সাউথ ইন্ডিয়ান এরকম মনে হলো তার। এবং তারা কি যেন পূজা অর্চনা করছে এবং তাকেই পূজা করছে সবাই। অদ্ভুত ভাবে সবাই তাকে পূজা করছে এবং তার কাছে মনে হচ্ছে চারপাশটা টলমল করছে, তার চোখ দিয়ে পানি বের হয়ে যাওয়ার মতো অবস্থা। তার কেমন জানি অদ্ভুত ধরনের ক্ষুধা লেগেছে তখন, এক অদ্ভুত ক্ষুধা। এই ক্ষুধা তিনি কিভাবে মিটাবেন তিনি বুঝতে পারছেন না। ওইখানে বসা লোকজনকে তার মনে হচ্ছিল যে এরা তার জন্য খাবার কেন আনেনি। তিনি যখন চিৎকার করে উঠছিলেন সেই সময়েই চারপাশ কেঁপে উঠছিল এবং প্রত্যেকবার যখন তিনি চিৎকার করে উঠছেন, কেন তিনি চিৎকার করছেন? কারণ তার ক্ষুধা লেগেছে। তিনি খাবার চেয়ে চিৎকার করে উঠছিলেন, কিন্তু লোকজন বারবার এক একবার চিৎকারের সাথে সাথে তারা থমকে কেঁপে উঠত সবাই। তারা কয়েক মুহূর্তের জন্য মন্ত্র পড়া, পূজা অর্চনা করে সমস্ত কিছু বন্ধ করে দিয়ে পুনরায় আবার শুরু করতো, আরো বেশি জোর লাগিয়ে, আরো বেশি উৎসাহ নিয়ে। এইভাবে তার চোখের সামনে
সমানে ঘন্টা বাজছে, সমানে সবকিছু হচ্ছে, সমানে তাকে পুজো করছে মানুষজন। তার পা ধরছে, তার মুখে কোনো কিছু লাগিয়ে দিচ্ছে, তার কপালে কোনো কিছু লাগিয়ে দিচ্ছে। এইভাবে চলতে 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 আবারও আস্তে আস্তে সব কিছু কেমন যেন একদম নিস্তব্ধ। এই নিস্তব্ধতা একদম কেটে যায় যখন লোকজনের হাসি ঠাট্টার কথা তুমি শুনতে পাও। তার চোখ খুলে ক্যারাভ্যানের ভেতরে ভীষণ অন্ধকার হলেও বাইরে একটা যে আলো রয়েছে সেই আলোটা ক্যারাভ্যানের ভেতরে ঢুকছিল। কোনো এক সময় মুখ্য সচিব হয়তো ভেতরের ওই লণ্ঠনটাকে নিভিয়ে দিয়েছিল, কারণ যখন তিনি জিজ্ঞেস করেছিলেন যে ভেতরে আলো কেন নেই, তখন তার মুখ্য সচিব বলেছিল যে আপনাকে অস্থির হতে দেখে আলো বন্ধ করে দিয়েছিলাম, চেয়েছিলাম আপনি তাই একটু বিশ্রাম নিতে পারেন। আপনার শরীরে অত্যন্ত বেশি জ্বর, আপনার শরীরে হাত দেওয়া যাচ্ছে না। তিনি উঠে বসলেন। তার চোখ কেমন জানি ধোঁয়াশা দিচ্ছে সবকিছু জ্বরের কারণে। নাক দিয়ে গরম নিঃশ্বাস বের হচ্ছে, কিন্তু গরম নিঃশ্বাসের সাথে এই প্রথমবার তিনি একটা অদ্ভুত ঘ্রাণ টের পান। অদ্ভুত ঘ্রাণ, যেটাকে তিনি বিশ্লেষণ করতে পারছেন না। এটা কি অদ্ভুত একটা ঘ্রাণ। তিনি ক্যারাভ্যানের পর্দাটা সরিয়ে বাইরের দিকে দেখার চেষ্টা করলেন। তিনি দেখতে পাচ্ছেন লোকজন ক্যাম্প করে খাবার খাচ্ছে এবং তারা ক্যাম্পে যে আগুন রয়েছে সেই আগুনের উপরে মাংস পোড়াচ্ছে। তখন তার পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা হঠাৎ আবার জেগে উঠলো এবং মোচড় দিয়ে উঠলো রীতিমতো, এবং এমন মোচড় দিল যে তাকে এখন খাবারটা খেতেই হবে। তিনি এত বেশি আগ্রাসী হয়ে উঠলেন, তিনি অর্ডার দিলেন যে তাকে এক্ষুনি খাবার যাতে পরিবেশন করা হয় এবং ওই মাংস আমাকে এখন দিয়ে দিতে হবে। বাকি মাংস ওরা ম্যানেজ করে ওরা আবার তৈরি করুক, ওরা তৈরি করে এরপরে খাক, আমাকে ওই সমস্ত মাংস দিতে হবে। এখন আলী আহমেদ আবদাল হচ্ছেন বসের হুকুমের উপরে কোনো কথা নেই। চাকর বাকর কোনো কিছুই না। চাকর বাকর রান্না করেছে, বস চেয়েছে খাবে, চাকর বাকর আবার রান্না করে খাবে। তো তাকে সাথে সাথে সেই খাবারগুলো পরিবেশন করা হলো। ফল রয়েছে, পানীয় রয়েছে, বিশেষ পানীয় রয়েছে। এরপরে মাঝখানে তাকে যে খাবারগুলো দেওয়া হলো, এই খাবারগুলো ছিল 8 জন লোকের। 8 জন লোক এতগুলো শিক বসিয়েছে যে তারা চাইলে 3-4টা শিক খেয়ে আরামসে তারা রাত কাটাতে পারত। এই পরিমাণ মাংস ছিল সেখানে, কিন্তু সেই মাংসগুলো তিনি নিজে একটার পর একটা মুখে দিচ্ছেন আর খাচ্ছেন। তিনি চিবুচ্ছেন, এত বেশি চিবুচ্ছেন, মাংস থেকে রস পর্যন্ত বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু তার মুখের ভিতরে স্বাদ লাগছে ছাই খাচ্ছেন, ছাই। তার মুখে কোনো স্বাদ নাই। তিনি কয়লা চাবাচ্ছেন, মনে হচ্ছে ছাই। তিনি পানি খাচ্ছেন, বেস্বাদ। তিনি ফলের থেকে একটু কামড় দিলেন, মনে হলো এটা আরো বেশি বেস্বাদ। মাংস পুনরায় তিনি মুখের ভিতর নিলেন, একেবারে ছাইয়ের মতো লাগছে, মানে কোনো স্বাদ নেই, কোনো গন্ধ নেই, কোনো কিছু নেই। কিন্তু তার চোখের সামনে দেখতে অত্যন্ত সুন্দর খাবারগুলো। খাবার খাচ্ছেন, ভালো লাগছে না। বিরক্ত হয়ে খাবারকে সাথে সাথে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন তিনি। মুখ্য সচিব সমস্ত কিছু খেয়াল করল এবং মিষ্টি একটা হাসি হেসে বলল, হুজুর আপনি বিশ্রাম করুন। তাকে তার পা ধুয়ে দিল। তিনি হুকুম দিলেন যে আমার পা ধুয়ে দাও, আমার হাত ধুয়ে দাও। তার পা ধুয়ে দেওয়া হলো, তার হাত ধুয়ে দেওয়া হলো। তিনি পুনরায় শুয়েছেন, কিন্তু অনেক সময় ধরে ঘুমানোর কারণে তার ঘুম এখন আর আসছে না। ঘুম যেহেতু আসছে না আর ভালো লাগছে না, এদিকে বাইরে আবার পুনরায় ওরা মাংস অ্যারেঞ্জ করে আবারও শিকটা বসিয়ে দিয়েছে যাতে রান্না হয় এবং রান্না হওয়ার পরে যাতে তারা খেতে পারে। ওই ঘ্রাণ তার আবার ক্ষুধা বাড়িয়ে দিল। সামনে তখনও যে খাবারটা ছিল এক কোণাতে, সে খাবারটা গুছিয়ে রাখা ছিল, সেখান থেকে তিনি আবারও এক টুকরো মাংস নিজের মুখে তুলে নিলেন, কিন্তু সে বিশ্রী স্বাদ এবং মুখের মধ্যে ছাইয়ের মতো সেই স্বাদ, মনে হচ্ছে ছাই তিনি চাবাচ্ছেন। বিরক্ত হয়ে তিনি নামলেন। নামার পরে তিনি এদিক ওদিকে একবার তাকালেন, বিশাল এই প্রান্তরের দিকে তিনি তাকালেন। মনে হলো এই প্রান্তরের চারপাশ থেকে কে জানি তার দিকে তাকিয়ে আছে। তিনি হেঁটে ঠিক ওই জায়গায় গেলেন যে জায়গায় তিলহাই, বাবুর্চি বা অন্যান্য সমস্ত ব্যক্তিরা বসে ক্যাম্পের আগুনে রান্না করছে।
তিনি দেখতে পান যে বাবুর্চি একটা বিশাল হাড় থেকে, একটা হাড়ওয়ালা মাংসকে সুন্দরভাবে কেটে সাফ করে রাখছেন এবং মাংস কাটা হচ্ছে, মাংসের উপরে বিভিন্ন ধরনের মশলা লাগানো হচ্ছে এবং তা তৈরি করার জন্য আগুনের উপরে সেঁক দেওয়া হচ্ছে। মাংসের পরিমাণ দেখে তিনি একটু অবাক হলেন, কারণ তারা মাংস নিয়ে কেউ ঘুরছে না। এখানে কাঁচা মাংস এলো কোত্থেকে? তিনি যখন জিজ্ঞেস করলেন তো না মাংস পেলে কোথায়, তিলহাই উত্তর দিল, জঙ্গলের ভেতর থেকে ওরা শিকার করেছে। যাক, শিকার যেহেতু করতে পেরেছে তাহলে তো ভালোই, খাও তোমরা মাংস খাও, পেট পরে খাও। এই কথা বলে তিনি সেখান থেকে সরে এলেন। জঙ্গলের ভেতরের দিকে তিনি তাকিয়ে আছেন। জঙ্গলটা আগুনের আলোতে যতটুকু আলোকিত, তার পেছনে যে অন্ধকার, ওই অন্ধকারে কে যেন দাঁড়ানো তার মনে হলো। ওই অন্ধকার তাকে যেন ডাকলো নিজের কাছে, ফিস ফিস করে বলছে, আয় আমার কাছে আয়, আয় আমার কাছে আয়। আবার এমনও মনে হলো যে একটা বাচ্চা মেয়ে দৌড় দিয়ে চলে গেল। হঠাৎ এরকম মনে হলো যে বাচ্চা মেয়ে চলে গেল দৌড় দিয়ে। তিনি ক্যারাভ্যানের ভেতরে যে বসলেন, ভালো লাগছে না, ঘুমও আসছে না, মাথার মধ্যে কেমন যেন করছে এবং প্রচন্ড রাগ। এমন রাগ যে ওই রাগে নিজের হাত দিয়ে চাইলে তিনি ক্যারাভ্যানকে মুঠে একেবারে ভেঙে ফেলতে পারেন, এত রাগ তখন তার ভেতরে। ওই সময় তিনি ভালো করে শুনতে পেলেন এরা কি গল্প করছে। কারা? এই যে তার চাকর বাকর, বাবুর্চি, মুখ্য সচিব, অন্যান্য যারা ক্যারাভ্যান টানার কাজ করে যাচ্ছে, ঘোড়াটাকে যে চালাচ্ছে, তিলহাই তারা গল্প করছে। কি গল্প? তিলহাই গল্প করছে। তিলহাই গল্প করছে এমন এক গল্প, যে গল্পটা তিনি শুনছেন আর তার মনে হচ্ছে তিনি সবকিছু নিজের চোখে দেখছেন। তিলহাই গল্প করছে এই জঙ্গলের ভেতরে ঠকিরা বসে থাকত, যখন চারপাশে একটা ঘটনা ঘটিয়ে দিত, কিছু সময়ের জন্য লুকিয়ে থাকার জন্য এই জঙ্গল ছিল অনেক বেশি আদর্শবান জায়গা। জঙ্গলে লুকিয়ে থাকতো, গাছের উপর উঠে বসে থাকতো। আবারও যখন একটু সবকিছু ঠান্ডা হয়ে আসতো, আবারও দল বেঁধে ঠকিরা নেমে যেত। ওই রকম এক ঠকির দলে ছিল ওই তিলহাই। তিলহাই যে গল্প বলছে সেই গল্পটা হচ্ছে, ঠকিদের দলে ওই দিন ৬-৭ জন ছিল। ওই ঠকিদের ওই দলে তিলহাই নিজেও ছিল। এই জঙ্গলের ভেতরে এমন একটা জায়গায় তারা বসেছিল, যে জায়গায় তারা ক্যাম্পিং করছিল রাতে শুধুমাত্র থাকার জন্য। অদূরে তারা দেখতে পায় যে হারিকেন হাতে বেশ কয়েকজন লোক এগিয়ে আসছে, মশাল এবং হারিকেন হাতে, এই জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা দিয়ে। পরবর্তীতে তারা ভালো করে দেখতে পেল যে এটা একটা পরিবার। তারা তিলহাইরা এখানে ৬-৭ জন মাত্র, কিন্তু অপর প্রান্তে তারা ১২-১৫ জনের মতো। তিলহাই যে ঠগির দলে ছিল, ওই ঠগির দলের নেতা তাড়াতাড়ি ইশারা করাতে ওই তিলহাইয়ের সাথে যে ব্যক্তি ছিল সে সেখান থেকে সরে যায়, দূরবর্তী কোনো দল যদি থাকে তাকে খবর দেওয়ার জন্য। দূরবর্তী দলটা আছে। এখন এই ৬-৭ জন ব্যক্তিকে দেখে লোকজন তো আগে থেকে জানে যে তিলহাই এখানে নেই, তিলহাই তো এখানে নেই। হঠাৎ লোকজন জানলো তিলহাই এখানে নেই। আমি সব থেমে গেলাম। ওনার কথা হচ্ছে কি, দস্তাবেজে এই জায়গায় তিলহাই তো এখানে নেই, তিলহাই তো এখানে নেই বারবার লাগলো। তিনি আমাকে এটাও বললেন যে প্রায় 2টা পেজ ধরে তিলহাই এখানে নেই, তিলহাই এখানে নেই লেখা। তারপরে উনি পরবর্তী যে পেজ পড়তে লাগলেন, সেই পেজে জানা গেল অন্য এক ব্যাপার। অর্থাৎ এইখানে কি হচ্ছিল সেটা আবার লেখা নেই। যে ওই ঠগের পাশে এক লোক ছিল, যাকে পাঠিয়ে দেওয়া হলো দূরবর্তী লোককে খবর দিয়ে আনার জন্য, কারণ এখানে নতুন লোক এসেছে, ঠগিরা চাইলে ওদেরকে ঠক করে, ওদেরকে মেরে ওদের সম্পদ লুট করে নিতে পারবে। কিন্তু ওই যে তিলহাই এখানে নেই, তিলহাই এখানে নেই, তিলহাই এখানে নেই, এই লেখার
2-3 পেজি লেখাটা ছিল। তারপরে লেখা শুরু হলো কোথায়? জঙ্গলের ভেতরে ক্যারাভ্যান চলছে। মানে এরপরে কি লেখা ছিল সেটা লেখা নেই, হয় সেই কাগজই সেখানে নেই, আর না হলে যিনি এই কিতাব মানে যিনি এই দস্তাবেজ লিখেছেন আলী আহমেদ আবদার, তার নিজেরই হয়তো স্মরণে নেই, অথবা ঘটনা হয়তো এমনই। ক্যারাভ্যান আবার ভেতরে ভেতরে চলছে জঙ্গলের ভেতর দিয়ে। বৃষ্টি সেই আগের মতো ঝুম বৃষ্টি, কিন্তু জঙ্গলের উপরে যখন বৃষ্টি হয় সেই ঝুম বৃষ্টি কিন্তু টের পাওয়া যায় না। বাইরের দিকে কিন্তু মনে হয় যে অল্প অল্প করে পড়ছে, কিন্তু সারাদিন বৃষ্টি পড়ছে। তিনি দেখলেন যে তিলহাই ঘোড়ার পা একটু মালিশ করে দিচ্ছে, মুখ্য সচিব কম বেশি সবার খেয়াল নিচ্ছে, কিন্তু তার কাছে কেমন যেন অস্বস্তি লাগলো। তার মনে হতে লাগলো তার শরীর একদম ঠান্ডা হয়ে আসছে, তার জিভ ঠান্ডা হয়ে আসছে, তার মুখ, চেহারা, কান, নাক, তিনি এক অদ্ভুত ঠান্ডা ভাব টের পান, এক অদ্ভুত ঠান্ডা ভাব। বইয়ের আরেক জায়গায় লেখা, ওই দস্তাবেজে আরেক জায়গায় লেখা, এর পরপরই কিছুটা ফাঁকা জায়গার পর আরেক জায়গায় লেখা, রাতের বেলা জঙ্গলের ভেতরে ক্যারাভ্যানটা থামানো, চারপাশে অদ্ভুত ধরনের শব্দ হচ্ছে, অদ্ভুত ধরনের শব্দ, এবং হঠাৎ খোঁজ এলো বাবুর্চি গায়েব। ঠিক আগের মতোই তো লাগলো, মনে হলো যেন তিনি এই ব্যাপার দেখেছেন আগে, যে বাবুর্চি গায়েব। আশ্চর্য হয়ে গেলেন তিনি নিজেও, এইভাবে কিভাবে মিলতে পারে? বাবুর্চি তো এক ধরনের অসুখে মারা গিয়েছিল বমি করতে করতে, তাহলে বাবুর্চি এখন আবার গায়েব কিভাবে? তার আবার তখন মনে হতে লাগলো যে তিনি এখন স্বপ্ন দেখছেন নাকি ওইটা স্বপ্ন ছিল। জ্বরের ঘরে কি তিনি এতক্ষণ পর্যন্ত স্বপ্ন দেখে গেছেন, নাকি ওই সমস্ত জিনিস তার মাথার মধ্যে না চক্কর দিতে লাগলো, তিনি বুঝতে পারছেন না। তার মাথাটা আবার কিলবিল করতে শুরু করেছে, তার শরীর ঝাঁকে দিতে শুরু করেছে, প্রচন্ড শীত টের পাচ্ছেন, তার চোখ বন্ধ হয়ে আসছে, এবং তার কানের ভেতরে ঘন্টা বাজার শব্দ, আবারও সেই ঘন্টা বাজার শব্দ, অসংখ্য মানুষ কি ধরনের মন্ত্র পড়ছে, কি ধরনের কি যেন পড়ছে। যখন তার চোখটা খুলে ঠিক আগের মতো তার সামনে একজন মহিলা, তার পাশে আরেকজন পুরুষ খালি গায়ে উদাম গায়ে, তার পাশে আরেকজন পুরুষ, এর পেছনে অগণিত লোকজন, তারা পুজো করছে, তারা তাকে পুজো করছে রীতিমতো। আলী আহমেদ আবদুল্লাহ তারা পুজো করছে। তিনি যতবার রেগে যাচ্ছেন, চিৎকার দিয়ে উঠছেন, ততবার আশপাশের সবকিছু কেমন কেঁপে উঠছিল, এবং ওই চিৎকারের লোকগুলো পর্যন্ত কেঁপে উঠছিল। কিন্তু লোকগুলো যখন কেঁপে ওঠে, তারপরও তারা তাদের মন্ত্র পড়ার শক্তি আরো বাড়িয়ে দেয়, তাদের পুজো করার শক্তি আরো বাড়িয়ে দেয়, এবং ধীরে 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 আবারও নিজেকে তিনি সেখানে খুঁজে পান, ক্যারাভ্যানের ভিতরে। যেন ঘুমটা ভেঙে উঠছে মাত্র। আবার নাক দিয়ে গরম নিঃশ্বাস বের হতো, শুধু নাক দিয়ে গরম নিঃশ্বাস বের হয়, আর কোনো কিচ্ছু না। তিনি ডাক দিলেন চারপাশে সবাইকে, লোকজন এলো সবাই। তিনি বললেন, তোমরা সবাই আমাকে পাহারা দাও, আমার একটু সমস্যা হচ্ছে, আমি একা থাকতে পারছি না, সবাই আমাকে পাহারা দাও। তার কথা মতো সবাই রাজি হয়ে গেল, সবাই ওনাকে পাহারা দেওয়ার জন্য ক্যারাভ্যানের ভিতরে অবস্থান করছে। এখন ক্যারাভ্যানের ভিতরে যে ছোট্ট আলোতে ক্যারাভ্যানটাকে একটু আলোকিত করে রাখা, ওই আলোতে মনে হচ্ছিল যে কয়টা মানুষ বসা, এদের চোখ নেই, মনে হচ্ছে এদের কোটর দেখা যায় অন্ধকার, এদের মুখে কোনো ঠোঁট নেই, মনে হচ্ছে এর মুখ খুলছে কিন্তু ভেতরে অন্ধকার। এরা আমার দিকে তাকায়, এদের চোখ নেই, বরঞ্চ মনে হয় যে কোটরটা একদম খালি। এরা আমার সাথে কথা বলে ঠোঁট যে নড়ে, কোথাও ঠোঁট নেই, ভেতরে সবকিছু কালো। এক অদ্ভুত দৃশ্য তাদের দেখে মনে হচ্ছিল তার। তিনি ক্যারাভ্যানটা থেকে একটু বাইরে বের হওয়ার সিদ্ধান্ত নিলেন। তার মুখ্য সচিব তাকে বলল, হুজুর, আপনি যখন বাইরে যাবেন, বাইরে তো অনুকূল পরিবেশ নয়, বৃষ্টি হচ্ছে, আপনার গায়ে তো প্রচন্ড জ্বর, বাইরে যাওয়া কি ঠিক হবে এখন? তারপরও তিনি কোনো কথা না বলে কারোর সাথে ক্যারাভ্যানের দরজা খুলে যেই বাইরে বের হলেন,
এই যে বৃষ্টি এবং ক্যারাভ্যানের ভেতরে যে বৃষ্টির শব্দ তা যেমন বদলে গেল মুহূর্তের ভেতরে, ঠিক তেমনি তার শরীরের যে জ্বর, তার শরীরের যে একটা অস্বস্তি ভাব, তা যেন একেবারে ফেলে দিল। মনে হলো যে একটা কাপড় খুলে তার শরীরের উপর থেকে সে কাপড়টাকে সরিয়ে দেওয়া হয়েছে, যে কাপড়টা অত্যন্ত গরম ভাব দিচ্ছিল, এবং তার মনে হলো তার কান খুলে গেছে। তিনি ভেতরে তাকিয়ে দেখলেন ক্যারাভ্যানের ভেতরে কেউ নেই, একজন মানুষ নেই। ক্যারাভ্যান ফাঁকা, কোনো আলো নেই, কোনো কিছু নেই। ক্যারাভ্যানটাকে আস্তে করে ধরে তিনি বুঝতে পারলেন এই ক্যারাভ্যান এইখানে, কিন্তু চারপাশে পুরো নিকষ কালো অন্ধকার এবং বৃষ্টি। এত নিকষ কালো অন্ধকার যে নিজের হাতই দেখা যায় না, নিজের হাতই তিনি দেখতে পাচ্ছেন না। তাহলে তিনি দেখবেন কি, তিনি করবেন কি? তার শরীরে কাটা দিয়ে ওঠে, লোকগুলো কোথায় গেল, লোকগুলো কোথায় গেল? তাহলে কি আমি এতক্ষণ পর্যন্ত স্বপ্ন দেখে যাচ্ছিলাম আবার? এইবার তিনি তার মুখ্য সচিবের নাম ধরে সমানে চিৎকার দিয়ে উঠতে লাগলেন। তিনি যখনই চিৎকার করে তার মুখ্য সচিবের নাম ধরে ডাক দিলেন, তার মুখ্য সচিবের ফিরতে আওয়াজ তিনি শুনতে পান, কিন্তু বহু দূর থেকে এই অন্ধকারে কোন দিক থেকে সেই শব্দ আসছে তা কেউ মাপতে পারবে না। তিনি শুনতে পাচ্ছেন তার মুখ্য সচিবের সাথে অন্যান্য ব্যক্তিরা, এমনকি এত চিৎকার চেঁচামেচির কারণে ঘোড়ার ডাক পর্যন্ত তিনি শুনতে পান। কিন্তু ক্যারাভ্যান তো তার সামনে, ঘোড়া কোথায়? তিনি আবারও যখন স্পর্শ করে ভালো করে দেখার চেষ্টা করলেন, তিনি যে জায়গাটা ধরেছেন এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম। মনে হবে যে এটা একটা ফ্রেম, এটা হয় দরজার কোনো অংশ বা জানালা কোনো অংশ, কিন্তু আশপাশে ধরে আর কোনো কিছু পাচ্ছেন না। এটা কি ভাঙা কোনো জায়গা? পা দিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করলেন, না, মনে হচ্ছে না। হয়তো গাছের সাথে লাগানো কোনো একটা ফ্রেম, কোনো কিছুর ফ্রেম, যেটা হয় দরজার মতো, না হয় জানালার মতো। তিনি ডাকছেন তার সচিবকে, সময় নেই। তার সচিব তাকে বারবার বলছিল যে, জনাব আপনি একটু পর পর শব্দ করুন, আমরা এগিয়ে আসার চেষ্টা করছি আপনার শব্দ শুনে। আপনি শুধু শীষ বাজানোর চেষ্টা করুন, দরকার যদি পারেন, দরকার হলে আপনি শীষ বাজানোর চেষ্টা করুন। আমরা আসবো আপনার কাছে, শব্দ শুনে শুনে আসবো, আপনি নড়াচড়া করবেন না। এখন যখন তিনি শীষ বাজাতে যাবেন, আচমকা শীষের শব্দ শোনা যায়, এবং আচমকা শোনা যায় একই রকম কথা। ঠিক যেভাবে তিনি তার মুখ্য সচিবকে ডাক দিয়েছিলেন, ঠিক সেইভাবে তারই গলায় তিনি নিচে শুনতে পাচ্ছেন তিনি ডাকছেন তার মুখ্য সচিবকে। দুজন আলী আহমেদ আবদাল কোত্থেকে এলো? একজন তো আমার সামনে, মানে আমি নিজেই। তাহলে আরেকজন আলী আহমেদ আবদাল কে? সেই শীষ দিচ্ছে কেন? তখন আলী আহমেদ আবদুল্লাহ মনে হলো, তাহলে কি যে শীষ দিচ্ছে তার দিকে আমার ওই লোকেরা এগিয়ে যাচ্ছে? তাহলে কি সে ভয়ঙ্কর জিনিস যে আমাদেরকে এই জঙ্গলের ভিতরে আটকে রেখেছে? এ কি সে যে আমাদের বিপদের মধ্যে ফেলে রেখেছে? সে কি আমার লোকদেরকে বিপদে ফেলতে চায়? কারণ সে তো বাবুর্চিকে মেরে ফেলেছে। এই কথা চিন্তা করে তিনি আলী আহমেদ আবদুল্লাহ সাথে সাথে চিৎকার করে বলেন, তোমরা ওই শীষের ডাক শুনো না, কারণ ওই শীষ আমি দেইনি, আমি ওই শীষ বাজাচ্ছি না। আমার গলা শুনো এবং আমার দিকে এগিয়ে আসতে থাকো, আমি বলছি আমার দিকে এগিয়ে আসো। ঠিক একই কথার রিপিটে অন্য প্রান্ত থেকে আরেকজন আলী আহমেদ আবদাল একই কথা তাদেরকে বলল। যখন দুই আলী আহমেদ আবদালের কথা গেল, মুখ্য সচিবের মনে হলো কি জানা, হয় আলী আহমেদ আবদাল অন্ধকারের ভয়ে পাগল হয়ে গেছে। দুইজনের গলা শুনে মুখ্য সচিবের চিন্তা করার দরকার ছিল যে একই গলা দুই দিক থেকে আসতে পারে কিভাবে। কিন্তু মুখ্য সচিব কি ভেবেছেন? স্বাভাবিকভাবেই ভেবেছেন যে হুজুরই হয়তো বারবার বলছেন। এখন আদবচিত্তর একটা ব্যাপার রয়েছে, হুজুরকে তো আর ছাড়িয়ে দেওয়া যেতে পারে না। হয়তো হুজুর প্রচন্ড আতঙ্কিত, এই জন্য হুজুর বারবার একই কথা বারবার বলছেন। ওদিকে আলী আহমেদ আবদুল বুঝতে পারছেন যে লোক তার দিকে করছে না। তিনি ডাক দেন,
অপর প্রান্ত থেকে আরেক আলী আহমেদ আবদাল তাদেরকে একইভাবে ডাক দেয়। আলী আহমেদ আবদাল তিনি বুঝতে পারলেন যে আমার ওই লোক যদি ওদিকে চলে যায় ওদেরকে মেরে ফেলবে বা ওদের বড় কোনো ক্ষতি করে ফেলতে পারে, তাহলে আমি এক কাজ করি, আমি শান্ত থাকি, আমি কথা না বলি। আমি কথা বললে সে একই কথা বলে, বরং আমার লোক যদি আমাকে ডাকেও আমি কথা বলবো না। আমার ওদেরকে বাঁচিয়ে রাখতে হবে, এর হাত থেকে ওদেরকে রক্ষা করতে হবে। এই কথা বলতে বলতে নিজের অন্তরে এই মেসেজটা নিজেকেই দিলেন যে এই ভয়ঙ্কর অস্তিত্বের সাথে তাকে লড়াই করতে হবে একা। এই নির্জন জায়গায়, নির্জন অন্ধকারে, কালো ঘুটঘুটে অন্ধকারের ভিতরে এখন তাকে একা লড়াই করতে হবে। এই বৃষ্টির ভেতরে, এই ঝুম অন্ধকারের ভেতরে উনি ঠায় দাঁড়িয়েছেন। ওনার হাত একটা গাছ ধরা, অনেকটা নিজেকে আশ্বস্ত দেওয়ার মতো। কিছু সময় পরে আস্তে আস্তে জঙ্গলের যে আবহ, এই ঝড় এবং এই উপরে হতে থাকা বৃষ্টি, ভেতরের অন্ধকার তার চোখে সয়ে আসে এবং তিনি একটু 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 আবছা বুঝতে পারছিলেন, এমন না যে তিনি সব দেখতে পাচ্ছেন। ওই অবস্থাতে তার নজর যায় কিছুটা দূরে এক পশলা আলোর উপরে। এক পশলা, কারণ আলোটা মনেই হচ্ছে যেন বৃষ্টির মতো এদিক ওদিক থেকে আলোটা ঝলকানি আসছে, এদিক ওদিক থেকে। তিনি ওই আলোর উদ্দেশ্যে আগাতে চেষ্টা করেন, অল্প অল্প ছোট ছোট পা দিয়ে, অতি সাবধানী পা রেখে রেখে এই আলোর উদ্দেশ্যে আগাবার চেষ্টা করেন। আলো পানির ভেতরে রিফ্লেক্ট হচ্ছিল, এই জন্য আলো এক এক জায়গায় মনে হচ্ছিল যে টলমল করছে, এই জায়গায় টলমল করছে তো ওই জায়গায় টলমল করছে। তিনি যত আরো কাছে যাচ্ছেন তত বুঝতে পারছেন যে আলোটা, আগুনের আলো আরো দূর থেকে আসছে। ধীরে 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 তিনি এমন একটা জায়গায় যে উপস্থিত হন, যে জায়গাটা তিনি যখন যে তিনি পৌঁছাবেন সেই মুহূর্তে বৃষ্টি নেই, বৃষ্টি একদম গায়েব। তিনি সেইখানে উপস্থিত হচ্ছেন, কিন্তু তিনি কোনো কিছু বুঝে ওঠার আগে তিনি বাচ্চা মেয়ের কথা শুনতে পান। 5-6 বছর বয়সী বাচ্চা মেয়ে, তাদের সাথে আরো 3-4 জন, তারা সবাই ক্যাম্প করে বসে আছে। বাচ্চা মেয়েটা মাঝখানে বিভিন্ন রকমের কথাবার্তা বলছে। একজন লোক প্রায় ঘুমিয়ে গেছে আর 2জন লোক জেগে আছে। তারা এদিক ওদিক দেখে, কি যেন দেখে, এদিক ওদিক কি যেন শোনার চেষ্টা করে। জঙ্গলের ভেতর থেকে অদ্ভুত ধরনের গুঁ শব্দ আসছিল ওই দিক থেকে, যেন মনে হবে অনেক দূর থেকে কোনো ভাল্লুক বা কোনো কিছু ডাক দিল, এইরকম। তিনি অপেক্ষা করছেন বোঝার জন্য, হঠাৎ করে এই লোকদের যদি সামনে তিনি চলে যান তাহলে, যদি তারা ভয় পেয়ে ওঠে তাহলে, কারণ তাদের পাশে আত্মরক্ষা করার জন্য দেশীয় অস্ত্র রয়েছে। তারপরও তিনি গলায় খাকরি দেন, কোনো সারা শব্দ নেই। গলা একটু পরিষ্কার করেন, তারপরে তিনি সালাম দেন, তারপরও কোনো উত্তর নেই। তিনি এবার শব্দ করে, মানে তাদের সাথে কথা বলতে বলতেই তিনি উর্দুতে কথা বলতে বলতে তাদের সামনে যান, কিন্তু এমন অবস্থা যেন তাকে কেউ দেখতেই পাচ্ছে না, কেউ তাকে দেখতেই পাচ্ছে না, যেন তার উপস্থিতি বা তার প্রেজেন্স কেউ টের পাচ্ছে না। লোকগুলোর সামনে তিনি দাঁড়ানো, আগুন জ্বলছে দাও দাও করে, লোকগুলো তার দিকে তাকাচ্ছে না, ওই বাচ্চা মেয়েও তার দিকে তাকাচ্ছে না, কেউ তার কথাই শুনতে পাচ্ছে না। যে যার মতো নিজের জায়গায়, যে যার মতো নিজের জায়গায়। এখন একজন ব্যক্তি তো ঘুমিয়ে আছেন, 2জন জাগনা এবং বাচ্চা মেয়েটা নিজের মতো খেলাধুলা করছে, নিজের পুতুলের সাথে খেলাধুলা করছে। তার সামনে রয়েছে শুধুমাত্র অদ্ভুত ধরনের একটা খাবার, হয়তো গ্রাম্য কোনো শস্য, যেটাকে সেদ্ধ করে রান্না করা হয়েছে। ওই 2জন লোক জঙ্গলের দিকে একবার তাকায়, আগুনের দিকে একবার তাকায়,
নিজেদের দিকে একবার তাকায়। তারা ভাবছে কি জানি, অপেক্ষা করছে কারোর ইশারা। হয়তো জঙ্গলের ভেতরে এক অদ্ভুত উপস্থিতির আভাস তিনি পাচ্ছেন। তিনি এই অদ্ভুত উপস্থিতির আভাসটা এমন ভাবে পাচ্ছেন যেন কোনো কিছুই বাতাসে নড়ে নড়ে বেড়াচ্ছে। বাতাসে উড়ে 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 চারপাশ থেকে ফিস ফিস করে এমন কোনো কিছু বলছে যে কথাটা তিনি বুঝতে পারছেন না, সেই কথার মানে তিনি ধরতে পারছেন না, কিন্তু সেই কথা এই দুজন ব্যক্তিকে প্রভাবিত করে ফেলেছে। কিভাবে প্রভাবিত করেছে এই দুজন ব্যক্তিকে? ওই দুজন ব্যক্তি সে ফিসফিসে নিজে শুনতে পাচ্ছে, সেটা আলী আহমেদ আবদাল নিজের চোখে দেখতে পাচ্ছেন, নিজের কানে তা তিনি শুনতে পাচ্ছেন। ওই দুজন ব্যক্তি উঠে দাঁড়ালো, ওই মেয়েটাকে একজন ব্যক্তি কোলে তুলে নিল, মেয়েটার কপালে একটা চুমু দিল। তারপরে যে দাহ দাহ করে জ্বলছে না আগুন, সেই আগুনের উপরে মেয়েটাকে তারা ছুঁড়ে ফেলে দুজন। মেয়েটা তখন পর্যন্ত তার হাতে একটা পুতুল ধরে রেখেছিল, যে পুতুলটা নিয়ে সে খেলছিল। আগুনের উপর পড়ার পরে মেয়েটা কোনো অদ্ভুত কারণে উঠতে পারেনি। সে যেভাবে পড়েছিল সেইভাবে সে আগুনের ভেতরে পড়তে লাগলো। তিনি চিৎকার করলেন, তিনি কাছে আসার চেষ্টা করলেন। যখনই তিনি কাছে আসার চেষ্টা করলেন, ওই দুজন লোক তার দিকে এমন ভাবে তেড়ে এলো, তাদের চেহারা এমন ভাবে লম্বা হয়ে গেল, তাদের রূপ এমন ভাবে বদলে গেল যা থেকে তিনি ভয় পেয়ে যান। ওই দুইজন লোকের চোখ একদম গায়েব, তাদের ফোটোর ভেতর থেকে দেখা যায় কালো, তাদের মুখ লম্বাটে হয়ে গেছে, তাদের মুখের ভেতরের অংশ কালো, কিন্তু সেখান থেকে না অজস্র গিজ গিজ করা ধারালো তার বেরিয়ে আসে, যেন জীব না, ওগুলো ধারালো তার। তাকে দেখে একটা শব্দ করে। ওই দুইটা মানুষ যারা মুহূর্তের মধ্যে বদলে গেছে, কোন জীবে রূপান্তর হয়ে গেছে সেইটা আলী আহমেদ আবদাল বুঝতে পারলেন না। তিনি পেছনে পড়ে গিয়েছেন, তার চোখের সামনে মেয়েটা তখন ওইভাবে পুড়ছে, নড়াচড়া করছে না। তার হাতের পুতুলের দিকে স্পষ্ট তার নজর, হাতের কবজি পর্যন্ত আগুন পুড়ছে, কিন্তু পুতুলটা তখনও পুড়েনি। ওই দুজন মানুষ ওইখানে দাঁড়িয়ে তাদের মাথা সামনের দিকে ঝুঁকিয়ে অদ্ভুত ভাবে সে শব্দ করছিল। তাদের মুখ বড় হয়ে গিয়েছে, তাদের মুখ একটা সাধারণ মানুষের মাথা যতটুকু আকার তার দ্বিগুণ হয়ে গেছে, তাদের মুখ নিচের দিকে ঝুলে গেছে। মুখ ভেতর থেকে একদম কালো, চোখের কোটর একদম কালো, কোনো চোখ নেই, ভেতরে কোনো জিভ নেই, কোনো ঠোঁট নেই। তিনি উঠে কোন দিকে যে দৌড় দিবেন তিনি বুঝতে পারলেন না। তিনি তারপরও এমন এক জায়গার দিকে এগোতে লাগলেন যেই জায়গাটা তার মনে হচ্ছিল যে এই জায়গাটা দিয়ে কিছু দূর সামনের দিকে গেলেই হয়তো তিনি সেফ ওই জায়গায়, এবং তিনি দৌড় দিচ্ছেন। এই অন্ধকারের ভেতরে তিনি তার মুখ্য সচিবের নাম ধরে চিৎকার করে ডাক দিতে তিনি দৌড় দিচ্ছেন। এদিকে মুখ্য সচিব তার চিৎকার চেঁচামেচি শুনে তাকে খোঁজার চেষ্টা করে যাচ্ছে আপ্রাণভাবে। মুখ্য সচিবও তাকে ডাক দেওয়ার চেষ্টা করছে যে আমি এদিকে, আমি এদিকে, আমি এদিকে। কিন্তু হঠাৎ করে এই যে এতক্ষণ তিনি দৌড় দিলেন, তিনি ঘুরে ফিরে সেই একই জায়গায় এসে পৌঁছে গেলেন, ঠিক যেইখানে মেয়েটা আগুনে পুড়ছে। তখন মৃত্যু হয়ে গেছে, কিন্তু তখনও সে পুড়ছে এবং পোড়া মাংসের দুর্গন্ধ। তার বাম কান একদম স্তব্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তার ডান কানে শোনার শক্তি কমে আসে। ওই দুজন লোকের আকার একটু বড় হয়ে গেছে, এমন বড় যে তারা একটু ঝুঁকে আছে, তাদের মাথায় অদ্ভুত ধরনের শিং, কিন্তু চেহারা সেই মানুষের মতো, দুইটা মাথা, মুখ অবিশ্বাস্যভাবে ঝুলে গেছে এবং বিশ্রী রকম দেখতে। তারা সেই অদ্ভুত ধরনের শব্দ করছে, অদ্ভুত ধরনের শব্দ। তারা মাথায় এইভাবে নাড়াচড়া করছে যেন তারা হয়তো কোনো প্রাণী যারা মানুষের রূপ নিয়েছে মাত্র। এদিকে তিনি টের পাচ্ছেন তার শরীর প্রচন্ডভাবে গরম হয়ে উঠেছে। তিনি আবারও তার শরীরের গরম ভাবটা টের পান। যেই মুহূর্তে তিনি তার নিজের শরীরের গরম ভাবটা টের পান,
তার চোখ ঝাপসা হয়ে আসে। সেই আগের মতো ঘণ্টার শব্দ, আগের মতো মন্ত্র এবং পূজা পাঠের ধ্বনি, চারপাশ থেকে যেন লোকজন পূজা করছে, তারই পূজা করছে কেউ। তিনি সেইখানে বসা, একজন মহিলা, দুইজন পুরুষ, তাদের পেছনে আরো অগণিত লোকজন, তারা তার পুজো করছে, তারা তার পুজো করছে এবং অদ্ভুত মন্ত্র করছে তারা। তিনি প্রত্যেকবার চিৎকার করে উঠছেন, প্রত্যেকবার তারা ভয়ে কেঁপে উঠছে, প্রত্যেকবার তিনি চিৎকার করছেন, তারা প্রত্যেকবার ভয়ে কেঁপে উঠছে। হঠাৎ যখন তার খেয়াল আবার আসে, তিনি নিজেকে সেই জায়গায় খুঁজে পান। কয়েক মুহূর্তের জন্য তার মনে হলো ওই দুই এন্টিটি, ওই দুইজন মানুষ, যারা অদ্ভুতভাবে জানোয়ারের মতো প্রায় দেখতে এখন, তারা তার সামনে ঝুঁকে আছে। তারা তার সামনে ঝুঁকে আছে, এমন ভাবে ঝুঁকে আছে যে আলী আহমেদ আবদালি ওদের মালিক, আর ওরা হলো আলী আহমেদ আবদালের চাকর। ওই দুজন ব্যক্তি তারা এমন ভাবে সরে গেল যেন মালিক ওই জায়গা থেকে খুব সহজে যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। তারা চাকর, তারা মালিকের সামনে দাঁড়াবে কিভাবে? আলী আহমেদ আবদাল এটাও লক্ষ্য করেছিলেন যে তাদের হাত এমনভাবে রাখা এবং তারা এমনভাবে ঝুঁকে আছে যেন আসলেই তারা চাকর। আলী আহমেদ আবদাল ওই বাচ্চাটার কথা তখনও চিন্তা করছেন। এই জন্য তিনি অদ্ভুতভাবে যখন জিজ্ঞেস করলেন বাচ্চাটা, পর মুহূর্তে তিনি বলতে চেয়েছিলেন যে বাচ্চাটা কি করেছিল, ওকে মেরেছ, তার বদলে তিনি বললেন কিভাবে এনেছ আর কিভাবে খেয়েছ। প্রশ্ন একটা করতে যেয়ে তিনি প্রশ্ন করলেন আরেকটা। সাথে সাথে সে দুজন এক অদ্ভুত ভাষায় কি যেন শব্দ করল এবং সেই শব্দের মানেটাও তিনি বুঝতে পারলেন। তারা ধরে নিয়ে এসছে কাছে থাকা কোনো এক দলের কাছ থেকে এই খন্তরিকে তারা নিয়ে এসছে এখানে, এবং তারা মেরে এইভাবে আগুনে পুড়িয়ে সেই খন্তরির লাশকে তারা খেয়েছে। আলী আহমেদ আবদাল এই পর্যায়ে যে ব্যক্তি তার মুখের ভেতরে যেই কোনো ধরনের খাবারের স্বাদ ছাইয়ের মতো পাচ্ছিলেন, এই পর্যায়ে তার মুখের ভেতরে পানি চলে আসে। ক্ষুধার্ত ব্যক্তি যখন কোনো খাবারের কথা চিন্তা করে বা কোনো ঘ্রাণ যদি তার নাকের ভেতরে যায়, সাথে সাথে মুখের ভেতরে যেভাবে পানি চলে আসে সেই খাবারের স্বাদ নেওয়ার জন্য, ঠিক সেই রকম তার নাকে এখন এই দুর্গন্ধযুক্ত পোড়া মাংসের গন্ধ হঠাৎ কাবাবের মতো লাগতে লাগলো, যেন তিনি বহু বর্ষ ধরে খাচ্ছেন না, বহু বর্ষ ধরে তিনি ক্ষুধার্ত, কিন্তু এই খাবারের ঘ্রাণ তার ক্ষুধাকে একদম জাগিয়ে দিয়েছে। তিনি পারতপক্ষে এমন ভাবে সেই আগুনের দিকে তাকালেন, সবার আগে চোখ গেল আগুনের পাশে থাকা একটা হাত বেরিয়ে থাকা, সেই হাতের উপরে ধরে রাখা পুতুলের দিকে। হাতটা ততক্ষণে কালো হয়ে গেছে, কবজি অবধি পুরে কালো হয়ে গেছে, পুতুলটার উপরে একটু হলেও আগুনের তাপ লেগে গেছে। একটা মৃতদেহ আগুনের উপর পুড়ছে, ছোট্ট মেয়ে মানুষের। তার মন বলছিল যে তিনি যদি চান এখন ওই হাতটা ধরে যদি একটু মোচড় দেন, তাহলে হয়তো কনুয়ের পাশ থেকে ওই অংশটা ভেঙে যাবে এবং তা দেখতে অনেকটা খাসের রানের মতো মনে হবে, তার বকরির রান। তার মন বলছিল যে এখনই ধরো, এই তো খানা সামনে, বহুদিনের ভুক আজকে মিটানো যাবে। তিনি ক্ষুধার্ত, তার প্রচন্ড ক্ষুধা, মুখ ভেতর থেকে পানি রীতিমতো ফেটে বেরিয়ে আসতে যাচ্ছে স্বাদ নেবার জন্য, খাবারের স্বাদ। তার অবচেতনে যখন তার বাম হাত সেদিকে এগিয়ে যাচ্ছিল, সেই আগুনের পাশে ওই চলতে থাকা
কয়লা মতো হয়ে যাওয়া মেয়েটার হাত ধরে ভেঙে চাবানোর উদ্দেশ্য নিয়েই যখন তার বাম হাত এগিয়ে যাচ্ছিল, তারই কনসিয়াস, তারই ভেতরে থাকা তার নিজস্ব সত্তা তাকে বাধা দিল। তার নিজস্ব সত্তা তাকে এমনভাবে বাধা দিল যে তার হাত আগুনের তাপে ছাড়তে শুরু করে দিয়েছে। ততক্ষণে তার হাত সেই পুড়ে যাওয়া হাতের দিকে না যেয়ে আগুনের দিকে তার হাতকে নিয়ে যাচ্ছে, কারণ তার নিজস্ব সত্তা তাকে মনে করিয়ে দিতে চাচ্ছে, তুই ব্যথা টের পাস, তুই বেদনা টের পাস, তুই মানুষ, তুই জানোয়ার না। এই জন্য তার নিজস্ব সত্তা তার হাত সেই দিকে না আঘাতে দিয়ে আগুনের দিকে নিয়ে যাচ্ছিল, শুধুমাত্র তাকে মনে করিয়ে দেওয়ার জন্য, তুই ব্যথা পাস, তুই বেদনা পাস, তুই জেগে ওঠ। এদিকে চাকররা কিন্তু খুব খুশি, মালিক আজকে খুশি। এই জন্য মালিক খুশি তো চাকরও খুশি। চাকররা চাইলে অনেক আগে এখান থেকে খাবার খেয়ে নিতে পারতো, কিন্তু এই খাবার তো মালিকের জন্য, মালিকের দরকার, মালিকের ভোগ। মালিক বহু বছর ধরে ক্ষুধার্ত এরকম একটা খুন্তুরির। এদিকে মুখ্য সচিবের ডাক তার কানে আসছিল তখনও, বহু দূর থেকে চিৎকার করে তার মুখ্য সচিব তাকে ডাকছে তখনও। এদিকে চাকররা হঠাৎ করে বলতে শুরু করলো, মালিক ওদেরকে এখন কি করবেন? ওরা তো এদিকে ওদিকে ছড়িয়ে পড়েছে সবাই, দুইজন তো খতম, বাকিদেরকে কি করবেন মালিক? নাকি বাকিদেরকে যেতে দেবেন তৃতীয় ব্যক্তিকে কাছে রেখে দিয়ে? যে ব্যক্তি কিছুক্ষণ আগেও ভয় পাচ্ছিল, এই জানোয়ারের মতো দেখতে মানুষের মুখের কথা শোনার পরে সে অদ্ভুতভাবে উঠে দাঁড়ায়। তার যে জ্বর ভাবটা ছিল, সেই জ্বর ভাবটা সে এখন আর টের পাচ্ছে না। সে এখন টের পাচ্ছে প্রচন্ড ক্ষুধা, এবং হাত যে আগুনের তাপে কিছুটা হলেও ঝলসে যাওয়ার মতো। সেই উত্তাপ এবং সেই যন্ত্রণা সবকিছু টের পাওয়া অবস্থাতেই তিনি বললেন, তোরা কে? অর্থাৎ তার নিজস্ব সত্তা তার এখনকার সত্তার বিপরীতে যে তাদেরকে জিজ্ঞেস করে, তোরা কে? চাকরেরা উত্তর দেয়, আমরা আপনার গোলাম মালিক, আমরা আপনার গোলাম। ভুলে গিয়েছেন আমাদের? তৃতীয় ব্যক্তিকে কি খুবই প্রয়োজন এই মুহূর্তে মালিক? এই কথার পরে বইটা বা দস্তাবেজটা আবারও অনেকগুলো কথা মিসিং পান আমির সাহেব, যে তৃতীয় ব্যক্তির কি খুব বেশি প্রয়োজন মালিক। এই কথার পরে পরবর্তীতে যেই জায়গা থেকে আবার লেখাটা পাওয়া যায়, মানে এর ভেতরে এলোমেলো ভাবে অনেক লেখা লেখা, যা কোনো মতেই ওই জঙ্গলের ঘটনা না। যা দেখা যাচ্ছে যে হয়তো কেউ বাজার করতে গিয়েছে, অথবা কেউ কোথাও কাস্টমস হাউসে কি পরিমাণ ডিউটি দিতে হয়েছে, এমনকি তাদের স্ট্রাগল এবং তারা কিভাবে মক্কা যেয়ে পৌঁছেছেন সেইটাও পুরো দস্তাবেজের বিভিন্ন জায়গায় ছোট ছোট পোর্শনে এই ঘটনা লেখা। কেন তিনি এই ঘটনা ছোট ছোট পোর্শনে লিখেছেন, সেই প্রশ্ন যখন আমি আমির সাহেবকে করেছিলাম, তখন আমির সাহেব বলেছেন, দেখো এইরকম সিভিয়ার কেসে মানুষ অনেক কিছু মনে করতে চায় না, আবার যদি মনে করেও তখন তা লিখে রাখতে পারে না। সে যখন মনে করতে পেরেছে তখন হয়তো লিখতে পারেনি, আবার যখন মনে করেছে তখন হয়তো লিখেছে। এবং লেখার মাঝখানে তার নিজের যে জীবনটা ছিল, সেই জীবন চক্রের কথা তো সে লিখে গিয়েছে তখন, কিন্তু যখনই মনে পড়েছে তখনই কিন্তু সেই অংশটুকু লিখেছে। এই জন্য বেখা পালাইয়ে শুনতে থাকো, আমি বলছি তোমাকে। উনি দস্তাবেজ আরো কিছুক্ষণ ঘোরালেন। ঘোরানোর পর আমির সাহেব বললেন, শোনো, আলী আহমেদ আফজাল এখন দৌড়াচ্ছেন জঙ্গলের ভেতরে, তীব্র অন্ধকারে তিনি দৌড়াচ্ছেন এবং তার পেছনে অজস্র মানুষ দৌড়াচ্ছে তাকে ধরার জন্য।
তার মুখ্য সচিবের ডাকও তিনি শুনতে পাচ্ছেন, বাকি সমস্ত লোকের ডাক তিনি শুনতে পাচ্ছেন। 2-4টা মশালের আলো পর্যন্ত তিনি বুঝতে পারছেন যে পেছনের দিক থেকে তাকে ধাওয়া করছে, এবং প্রচণ্ড বৃষ্টি, ঝিরঝির বৃষ্টি গায়েব হয়ে গিয়েছিল, কিন্তু আবারও বৃষ্টি ফেরত আসে। দৌড় দিতে তিনি এমন একটা জায়গায় যে পৌঁছান, যে জায়গাটা অন্ধকার, কিন্তু তিনি সজ্ঞানে সবকিছু দেখতে পাচ্ছেন, যেন তার চোখটা বিড়াল অথবা কুকুরের হয়ে গেছে, অন্ধকারে দেখতে পাচ্ছে সব। কিন্তু অদ্ভুতভাবে তিনি যেই জায়গায় যে পৌঁছে গেছেন, বা যেই জায়গাটা তিনি মুহূর্তে দাঁড়িয়ে আছেন, তার সামনে বিশাল আকারের একটা গাছ, জড়িয়ে ধরা যাবে কিন্তু তারপরও হবে না, এতখানি মোটা একটা গাছ। তিনি দেখতে পান যে গাছের ভেতরে খোদাই করে একটা চেহারা আঁকা। চেহারাটা কেমন যেন গোল, কিন্তু নিচের দিকে নেমে গেছে লম্বা হয়ে। চোখের ভেতরে কোটর দেখা যায়, কোনো চোখ না, বড় একটা কোটর। নাক অনেকটা ছোট্ট ফুটার মতো, কিন্তু মনে হবে যেন কোটর। আর মুখ নিচের দিকে লম্বাটে হয়ে গেছে, কিন্তু মুখটা খোলা, হা করা, এবং দাঁত একটু রয়েছে, কিন্তু প্রচন্ড অন্ধকার ভেতরে। গাছের পেছন থেকে না গম 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 শব্দ, লোকজন মন্ত্র পড়ছে যেন। ওই চেহারাটা তো তিনি দেখতে পাচ্ছেন। ঘাড় কাত করে গাছের পেছনের দিকে যখন তিনি তাকালেন, তিনি দেখতে পেলেন অনেকগুলো লোক বসা। তারা কেমন যেন এক অদ্ভুত মন্ত্র পড়ছে, এবং ওই মন্ত্রের শব্দে তারা নিজেরাই সামনে এবং পেছনে এইভাবে দুলছে। তারা যেভাবে দুলছে, তাদের এই দুলুনিতে আশপাশের ঝোপঝাড় ঠিক ওইভাবে দুলছে, তাদের পরশ পেয়ে অথবা তাদের শক্তিতে। গাছপালা কেমন জানি মনে হলো নড়াচড়া করছে। তার মনে হলো যে গাছ এখন উঠেই হাঁটা দিয়ে দিবে, যেন গাছের বহুদূর পাড়ি দিতে হবে হেঁটে হেঁটে গাছকে। এক অদ্ভুত অনুভূতি, কিন্তু পেছনের থেকে শব্দ আসছে এখনো, লোকজন এখনো তাকে ধাওয়া করছে ধরার জন্য। তিনি গাছের দিকে তাকিয়ে আছেন। ওই যে কোটরটা, চোখ গাছের মধ্যে যে আঁকা, সেই জায়গা থেকে না রক্ত গড়িয়ে পড়ছে। রক্ত, টাটকা লাল রক্ত না, কালো রক্ত গড়িয়ে পড়ছে। কালো রক্ত যখন গড়িয়ে পড়ছে, তিনি অদ্ভুতভাবে সেই রক্তটা স্পর্শ করার চেষ্টা করলেন তার ডান হাত দিয়ে, যেন অনেক মায়া, যেন খুব দরদ, মানে একে কষ্ট দেওয়া যাবে না। সে যে কান্না করছে, তার এই কান্নাটা মুছে দিতে হবে, তাকে আদর করতে হবে, শুধুমাত্র তাকে ভালোবাসতে হবে, এর বাইরে অন্য কোনো কাজ না, এর বাইরে অন্য কোনো কিছু করতে হবে না কাউকে। তিনি সেই অশ্রুটাকে মুছে দিতে চাইলেন, যে অশ্রুটা তার চোখের সামনে রক্তের মতো। সেই অশ্রু যখন তিনি মুছে দেন, ওই মুহূর্তে তার শরীরে একটা চেতনা মনে হলো যেন জেগে উঠল। ওই চেতনা যে জেগে উঠেছে, তার সত্তা তাকে বলছিল পেছনের দিকে দৌড় দে, আলী আহমেদ আবদাল, পেছনের দিকে দৌড় দে। কিন্তু ততক্ষণে লোকজন প্রায় ছুটে এসছে। মশালের আলো, যা অল্প মনে হচ্ছিল ক্ষীণ আলো, তারও দ্রুত উজ্জ্বল হচ্ছে। পেছনে ধরপাকড়ের শব্দ, হুর হুর করে মানুষ আসার শব্দ, স্ত্রী লোক, পুরুষ লোক, সকলের গলার শব্দ। একগাদা লোক এগিয়ে আসছে এখন। পরমুহূর্তে তিনি যখন ঘুরে তাকালেন তাদের দিকে, তিনি দেখতে পেলেন এক অদ্ভুত দর্শন লোক। তার জিহ্বা বেরিয়ে হয়ে আছে এবং তার চোখ ঝুলে আছে। তার দুটো চোখ খুলে ঝুলে আছে ঠিক নাক বরাবর। আশপাশে এক মহিলার দিকে তার নজর গেল, যার কপালের চামড়া একদম নেই, ভেতরে 3টা ফুটো দেখা যায় কপালের। আরেকজন ব্যক্তি এলো, কে সে তিনি জানলেন না।
তারা সবাই দেখতে অদ্ভুত, তাদের দেখলে গা শিউরে ওঠে। তারা ভয়ঙ্কর দর্শন। তারা এক একজন যেন কবর থেকে উঠে আসে জম্বি, যাদের চেহারা এক এক রকম, যাদের দেখতে এক এক রকম। এই লোকেরা তাকে জড়িয়ে ধরল, বিশেষ করে সেই চোখ দুটো ঝুলতে থাকা লোক জড়িয়ে ধরে তাকে কি যেন বলছিল। এক অদ্ভুত মন্ত্রের মতো মনে হচ্ছিল সবকিছু। বাকি লোকেরা সবাই জোরে চাপটে ধরেছে তাকে, টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওইদিকে গাছ, সে গাছ আলী আহমেদ আফজালকে ডাকছে, আর আলী আহমেদ আফজাল এই লোকজনের সাথে পেরে উঠতে পারছে না। আলী আহমেদ আফজাল চাচ্ছে এই গাছের কাছে যেতে, আর লোকজন তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। এই অন্ধকারের ভেতরে শুধুমাত্র মশালের কয়েকটা আলো এবং লোকজনদের অদ্ভুত সব ধরনের গুঞ্জন, কিন্তু কেউ স্বাভাবিক না। কারোর চেহারা অত্যন্ত বিভৎস, তো কারোর চেহারার একপাশ পুড়ে গিয়েছে, তো কারোর মাথাই নেই, কারোর বুকের ভেতরে চোখ। অদ্ভুত দর্শন। এই মানুষগুলো তাদেরকে এমন ভাবে নিয়ে যাচ্ছে যেন তাদেরকে এখনই নিয়ে কেটে রান্না করে এরা খেয়ে ফেলবে। তিনি দেখতে পান তার মুখ্য সচিবকেও তারা ধরে নিয়ে যাচ্ছে। তিনি দেখতে পান তার অন্যান্য লোকজনকেও ধরে নিয়ে যাচ্ছে। তিনি চিৎকার করছেন এক একজনকে বাঁচানোর জন্য, কিন্তু কেউ এগিয়ে আসছে না। লোকজন অদ্ভুত ধরনের কথা বলছে, যেন একটা ভিড় অনেক রকমের কথা বললে যেরকম বোঝা যায় না, এই লোকেরা কেমন জানি অদ্ভুত সব কথাবার্তা বলছে একজন আরেকজনের সাথে। এদিকে বৃষ্টি প্রচন্ড জোরে বাড়তে শুরু করেছে। তিনি ছুটে বের হতে পারছেন না। তাকে জাপটে যারা ধরে রয়েছে তাদের গা থেকে আসছে দুর্গন্ধ, মরা পচা দুর্গন্ধ। কিন্তু এক মুহূর্তের জন্য তার কাছে এটা সুঘ্রাণের মতো মনে হয়েছিল, কিন্তু পর মুহূর্তে তার কাছে মনে হয়েছে এটা মরা পচা দুর্গন্ধ। ভয়ঙ্কর গন্ধ আসছে। এই লোকগুলো তাকে ধরে নিয়ে যাচ্ছে, তাকে এমন ভাবে এখন লোকগুলো ধরে নিয়ে যাচ্ছে তিনি শুধুমাত্র উপরের দিকে তাকাতে পারছেন না, পারছেন ডানে তাকাতে, না পারছেন বামে তাকাতে। অর্থাৎ এই লোকগুলো তাকে কাঁধে তুলে নিয়েছে শুয়ে রাখা অবস্থায়। কানে অদ্ভুত ধরনের মন্ত্রের শব্দ, অদ্ভুত ধরনের পূজার শব্দ, যেন লোকজন পুজো করছে। এবং হঠাৎ তার ঘুম ভাঙে এবং ঠিক আগের মতো তার সামনে একজন মহিলা, এবার তার পেছনে দুজন, একজনের শরীর একদম মোদাম। তারা সবাই মিলে পুজো করছে, তারা মন্ত্রপাঠ করছে, তারা বিভিন্ন রকমের কাজ করছে। এবং প্রত্যেকবার তিনি চিৎকার করে ঝাড়ি মেরে উঠছেন, তো চারপাশে সবকিছু কেঁপে উঠছে। আবারও তারা মন্ত্র পড়া শুরু করেছে, তারা আবারও তাদের সেই রিচুয়ালগুলো পালন করে যাচ্ছে এবং তিনি বারবার চিৎকার করে উঠছেন, বারবার চারপাশ কেঁপে উঠছে। সেই একই দৃশ্য। কিন্তু এবার তিনি দেখতে পান যে এই লোকগুলোর ভেরির ভেতরে অদূরে কাকে জানি দেখা যায়, কাদেরকে জানি চেনা যায়। তাদেরকে তিনি দেখেছেন, তারা যেন কোথায় ছিল, তারা যেন, তাদেরকে তো তিনি চেনেন। দূরে যাকে তিনি দেখতে পাচ্ছেন সে হচ্ছে তার মুখ্য সচিব, এবং আশপাশে বাকিরা হচ্ছে তার সাথী, তার এই সফরের সাথে। এদিকে ঘন্টা বাজার শব্দ হচ্ছে জোরে 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 জোরে, পূজা পাঠের শব্দ হচ্ছে জোরে 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 জোরে, বিভিন্ন রকমের মন্ত্র। তার চারপাশ কেমন যদি থর 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 করে কাঁপতে লাগলো, তার পায়ের নিচে জমিন কেমন যদি থর থর করে কাঁপতে লাগলো। মনে হচ্ছে উপর থেকে কোনো শক্তিশালী আবহ তার উপরে নেমে আসছে, এবং সেই শক্তিশালী আবহ তার উপরে নেমে এসে তাকে এক অদ্ভুত শক্তি দিচ্ছে। এবং প্রত্যেকবার তিনি এমন বিকটভাবে চিৎকার দিয়ে উঠছেন, সেই চিৎকারের মাপটাও তিনি বুঝতে পারছিলেন, যা তার মুখ দিয়ে বের হওয়ার কথা না। এত জোরে চিৎকার তার পক্ষে দেওয়া সম্ভব না। তিনি এত জোরে চিৎকার দিয়ে যাচ্ছেন, প্রত্যেকবার সবকিছু কেঁপে উঠছে, এবং অদূরে দাঁড়িয়ে থেকে সবকিছু দেখছে তার মুখ্য সচিব। তার মানে কি কোনো ঘটনা ঘটিয়ে গিয়েছে? মানে কি মুখ্য সচিব তাকে খুন করার চিন্তা ভাবনা করছে? নিজেকে তিনি এমন জায়গায় আবার আবিষ্কার করলেন, ঠিক সেই জায়গায় যেখানে তার সামনে ঘন্টা বাজাচ্ছিল লোকজন।
লোকজন ঘন্টা বাজাচ্ছিল এবং তার সামনে পূজা পাঠ হচ্ছিল। তিনি নিজেকে এমন অবস্থায় পেলেন যেন এখনই তাকে বলি দেওয়া হবে, তাকে হাড়ি কাঠের উপরে রাখা। তিনি এখন হাড়ি কাঠের উপরে, শুধু বলির অপেক্ষা রয়েছে সবাই। তিনি ভাবছেন, তাহলে কি তার এই বিশ্বস্ত মুখ্য সচিব এত বড় বেইমানি করল, তাকে এই খারাপ লোকদের হাতে তুলে দিল শয়তানের উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য নাকি? না, এটা হতে পারে না। কিন্তু তিনি এমন ভাবে আটক, না পারছেন তিনি নড়াচড়া করতে, না পারছেন তিনি এখান থেকে সরতে। তার মুখ্য সচিবের প্রতি প্রচন্ড রাগ আর ঘৃণা জন্মাতে লাগলো। তিনি যেদিকে তাকিয়েছিলেন সেদিকে যেন ফুটে উঠল মুখ্য সচিবের চেহারাটা। সেই রাগ এবং সেই ক্ষোভে তিনি তার জ্বলন্ত চোখ দিয়ে মুখ্য সচিবের চেহারাটাকে যেন এমনভাবে দেখছেন, তিনি এখনই যদি মুখ্য সচিবকে নিজের হাতের কাছে পান, একেবারে পিষে তাকে শেষ করে ফেলবেন। তিনি হয়তো পিষে শেষ না করলেও তাকে হত্যা তিনি কোনো না কোনো ভাবে করবেন। তার মুখ্য সচিবকে তিনি যদি পান। ওদিকে আবার হঠাৎ প্রচন্ড জ্বরের মতো অনুভব হতে লাগলো। প্রচন্ড জ্বর। কেন জানি মনে হলো তার মুখের উপরে কে জানি অনেকগুলো রক্ত ঢেলে দিচ্ছে। তিনি শুয়ে আছেন, প্রচন্ড জ্বর, তার মুখের উপরে অনেকগুলো রক্ত ঢেলে দিচ্ছে কেউ, এবং তাকে কেউ থর 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 করে কাঁপাচ্ছে। অজস্র লোকের শব্দ, অজস্র কথা, সব কিছু, দুজন লোক যেন তাকে চাপড়ে ধরে সরিয়ে নিচ্ছে কোনো দিকে। এরপর তার একদম ঘুম ভাঙে। ওই জঙ্গলের ভেতরে আশপাশে কেউ নেই। কিছুটা দূরে আগুন জ্বলছে। ওই আগুনে আলো যতটুকু চারপাশে ছড়ায়, ওই অতটুকুই আলো। কেউ নেই, কিন্তু একজন সেখানে বসা। যখন তিনি ঘুরে তাকালেন আগুনের দিকে, একজন সেখানে বসা। ওই গম গম করে মন্ত্র পড়ার শব্দ তার কানে তখনও আসছে। সেই মন্ত্র, সেই পূজা পাঠ। দুর্বোধ্য তিনি বোঝেন না, কিন্তু বারবার বারবার পুরুষ এবং নারী দ্বৈত কণ্ঠে বিভিন্ন লোকজন মিলে কোরাসে ওই মন্ত্র পাঠ করেই যাচ্ছে। ওই শব্দ তার কানে আসছে তখনও। ওইদিকে যে আগুনটা তিনি দেখতে পাচ্ছেন, ওই আগুনের দিকে এগিয়ে যাবার জন্য তার অন্তর তাকে বলছিল তিনি আগুনের দিকে এগিয়ে যান। তিনি আগুনের দিকে এগিয়ে যাবার পর তিনি দেখতে পান তিলহাই সেখানে বসা। কিন্তু গলাটা কেমন জানি। একজন সাধারণ মানুষ কিরকম থাকবে, তার সাধারণ শরীরটা কিরকম থাকবে আমরা সবাই জানি, কিন্তু এখানে একটু তফাৎ। তিলহাইয়ের গলাটা কাটা। তার গলাটা এমন ভাবে কাটা সেখানে ফাঁকা জায়গাটা দেখা যায়, এবং কোনো অদ্ভুত কারণে কণ্ঠনালীটা একটু বেরিয়ে আছে। তিলহাই সেখানে বসা, এবং তার সামনে উলঙ্গ হয়ে পড়ে আছে বাবুর্চির লাশ। তিলহাইকে দেখে তিনি যখন জিজ্ঞেস করলেন, তাহলে তুমি সব নাটের গুরু? তিলহাই তার দিকে তাকালো। তিলহাই তার দিকে তাকিয়ে এমন ভাব করলো যেন মালিক কোনো কারণে ক্ষেপে আছে এই চাকরের উপরে। এখন মালিক চাকরকে বলছে যে কোনো কথা, এখন চাকরকে তো উত্তর দিতে হবে মালিককে। ঠিক ওই আচরণটাই করলো তিলহাই, যেন সে চাকর এবং আলী আহমেদ আব্দুল মালিক। সে সাথে সাথে বলল, মালিক আমি তো আপনার হুকুমে কাজ করলাম মালিক, আপনি কি আমার উপরে রাগ? আপনি কি আমার উপরে ক্ষুব্ধ? মালিক এই যে দেখুন, এই যে বাবুর্চি, আপনি তো বহু বছর ধরে ক্ষুধার্ত মালিক। আমি তো এই সবাইকে এইখানে নিয়ে আসলাম আপনার জন্য মালিক।
এখন আপনি তো বাবরচিকেও খেলেন, আমার রক্তও খেলেন মালিক, আর কি করতে পারি মালিক? আলী আহমেদ আব্দাল বললেন যে, কি সমস্ত বলছো এই সমস্ত কথা তুমি? আমি তোমাকে কখন নিয়ে আলাম? আর তুমি বা কে? আমি তো চিনি তোমাকে, তুমি পথ দেখাবে, তুমি হচ্ছে তিলহাই। আমার মুখ্য সচিব তোমাকে ঠিক করেছ, আমি তোমাকে ঠিক করিনি। তুমি পথ দেখিয়ে এই জঙ্গলের ভেতরে আনছ আমাদেরকে, আর এখন এই জঙ্গল থেকে বেরিয়ে হতে পারি না আমরা মাঝখান থেকে। তুমি কিভাবে বলছো এই কথা যে বাবরচিকে আমি খুন করেছি আর তোমার রক্ত আমি খেয়েছি? কি 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 সব যথা কথা বলছো? যে মুহূর্তে তিনি এই কথা বলছেন, সেই মুহূর্তে তিলহাইকে তিনি দেখতে পাচ্ছেন যে বাবরচির কাপড় চোপড় সরাচ্ছে সে, যেন লাশের শরীর থেকে যতটুকু কাপড় রয়েছে সবটুকু কাপড় সে সরাবে লাশ কাটার ব্যবস্থা করার আগে। তার হাতে তখনও অদ্ভুত ধরনের দুটো ছুরি, মানুষের হাতের ছুরি না, এমন ছুরি তিনি অনেকদিন দেখেননি। আলী আহমেদ আব্দাল এরাও দেখতে পান চারপাশে আরো লোক, একজন, দুজন, তিনজন করে করে লোক জমাচ্ছে, সব অনেক লোক, 15 জন, মনে হয় 20 জন, আবার মনে হয় 25 জন, তো মনে হয় 30 জন। এমন ভাবে তাকালো তিলহাই তার দিকে যেন তিলহাই অবাক। তিলহাই বলছে, মালিক, মালিক আপনি ভুলে গিয়েছেন, আপনি খাবারের সাথে ওই শুকনো করে রাখা ধুত্রর ফুলের গুঁড়ো আপনি মিশিয়ে দিয়েছিলেন, আপনি ভুলে গিয়েছিলেন মালিক। আপনি তো বাবরচির খানার ভেতরে ওই ধুত্র ফুলের গুঁড়ো মিশিয়ে দিয়েছিলেন, এই জন্য তো সে ওইভাবে বমি করে মরেছে। আপনি তো শুধু মালিক বাবরচির খানার সাথে মিলাননি, বাবরচির ওই খানার সাথে বাকি সবার খানারও অন্যান্য সমস্ত জিনিসের সাথেও আপনি মিলিয়ে দিয়েছিলেন মালিক। কিন্তু বাবরচি অসুস্থ হয়ে পড়েছিল বেশি, বাবরচি বমি করতে করতে মরে গেল না? আপনার মনে নেই? রক্ত উঠে এসে মরে গেল। তারপরে না আপনি সবাইকে বললেন যে দাফন করে দিতে, কিন্তু মালিক আপনি তো অনেক বেশি ক্ষুধার্ত, তারপরও আপনি 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 তো ক্ষুধা চেপে রেখেছিলেন। আপনি দাফন করে দেওয়ার পরে যখন আপনি চলে যাচ্ছিলেন তখনই তো আমার আসল কাজ, তখনই তো আমার কাজ। আমিই তো কবর থেকে বাবরচিকে উঠিয়েছিলাম, বাবরচিকে আমি উঠিয়ে গিয়ে এখানে এলাম আপনার জন্য। এই যে আপনি এলেন, আপনার অনেক ক্ষুধা মালিক, আপনি হয়তো ওই মানুষের মতো ওই ক্ষুধার মধ্যে পড়ে যে হয়তো ভুলে গিয়েছেন। এই যে আপনি ভুলে গিয়েছেন যে আপনি আমার রক্তপান করেছিলেন মালিক। এই যে দেখুন, গলাটা ফাঁক করে তাকে দেখায়। আস্তাগফিরুল্লাহ বলে থুতু মারেন আলী আহমেদ আব্দাল। এদিকে কানের ভেতরে সে পূজা পাঠের শব্দ ধীরে ধীরে বাড়ছে। ওদিকে তিলহাই তখন হাসলো, এবং এমন ভাবে হাসলো যেন সে অবাক হয়ে যাচ্ছে তার মালিকের কাজ কারবার দেখে। তিলহাই তখন এক হাত দিয়ে বাবরচির লাশের প্রথম হাতটা একটু সরিয়ে তুলল, তারপরে অপর হাত দিয়ে বগুলের পাশ দিয়ে বাবরচির ওই হাত কেটে বিচ্ছিন্ন করতে ব্যস্ত হয়ে পড়ল। এবং সে ওই কাজ করতে করতে তার মালিকের উদ্দেশ্যে বলল, মালিক, মালিক আপনি ভুলে গিয়েছেন যে এই জঙ্গলে কত কত লাশ আছে। আপনার এই বাবরচির লাশটা অনেক বেশি তাজা, এই জন্যই তো আমি আপনার জন্য এই লাশই তুলে আনলাম। এই যে চারপাশে সবাইকে দেখতে পাচ্ছেন মালিক, এরা তো আপনারই শিকার। এই জঙ্গলের ভেতরে মালিক আপনি ঠগীদেরকে সুযোগ দিয়েছেন না থাকার জন্য। মালিক ভুলে গিয়েছেন আমি যে ঠগী। মালিক আপনি তো আমাকে সুযোগ দিয়েছিলেন, আপনি তো আমাকে দায়িত্ব দিয়েছেন এই জঙ্গলে মানুষ নিয়ে আনার, কিন্তু ঠগীদের ভয় না এই জঙ্গল দিয়ে মানুষ যায় না মালিক। এই যে বাঙ্গাল থেকে ধরে নিয়ে আলাম মালিক, এই সে মালিক আপনার জন্যই।
এই যে জঙ্গলের ভিতরে এত খোরাকি, এই সমস্ত কিছু তো মালিক আমি আপনার জন্যই করলাম, কিন্তু উপরন্তু আপনি আমার রক্ত পান করে ফেলেছেন মালিক। আমার না কেমন যেন অদ্ভুত লাগছে। আপনি আমার মালিক, আপনি যদি আমার উপরে রাগ হয়ে থাকেন, তাহলে মালিক আমি কার জন্য কি করব? এদেরকে আমি এই জঙ্গলে নিয়ে নিচ্ছি আপনার জন্য মালিক। মনে করে দেখুন মালিক, আপনি কতদিন ধরে ভুকা। আমি কত চেষ্টা করেছি মালিক, কোনো দলই আসে না, কোনো দলই আসে না। আপনি সর্বশেষ মনে আছে মালিক, একটা বাচ্চা খন্তরি খেয়েছিলেন মালিক, মনে পড়ে আপনার? ওই খন্তরির হাতে কিন্তু পুতুল ছিল। খন্তরি কিন্তু আপনার ক্ষুধা মিটাতে পেরেছিল মালিক, কিন্তু এরপরে তো আর কোনো খন্তরি পাইনি, আর তো কাউকে পাইনি মালিক। আমিও ঠকিদের দল ছেড়ে দিলাম মালিক, কিন্তু আপনার দেখা পাওয়ার পর থেকে মালিক শুধু চেষ্টা করে গিয়েছে এই দিকে লোক নিয়ে আনার জন্য, কাউকে আনতে পারিনি মালিক। ওই যে দেখুন, ওরা ওরা মন্তর পড়ে, আপনি শুনতে পান মালিক? ওদের মন্তরে সারা দিন না মালিক, ওরা আপনাকে বন্দি করার জন্য মন্তর পড়ে। এই কথা বলতে বলতেই ঘন্টা বাজার শব্দ হচ্ছে, কেউ ঘন্টা নাড়াচ্ছে এবং অদ্ভুত ভাবে মন্ত্র পড়ে যাচ্ছে, পুজো অর্চনা হচ্ছে যেন। এমন ভাবে ঠিক সে আগের মতো অনুভূতি হচ্ছে, প্রচন্ড জ্বর জ্বর লাগছে, মনে হচ্ছে কে যেন তাকে ডাকছে, তাকে এখনই যেতে হবে। এরপর যখন তার চোখ খুলে তিনি দেখতে পান একই অবস্থা, কিন্তু এখন দেখতে পাচ্ছেন একজন বয়স্ক ব্যক্তি, তিনি উদাম, তিনি প্রচন্ড জোরে পূজা অর্চনা করে যাচ্ছেন, চারপাশ থেকে লোকজন পুজো অর্চনা করে যাচ্ছে, মন্ত্র বলে যাচ্ছে, এবং তিনি চিৎকার করছেন সেই আগের মতো। যতবার তিনি চিৎকার দিয়ে উঠছেন লোকজন একটু একটু করে ভয় পাচ্ছে, ততবারই লোকজন কেঁপে উঠছে, কিন্তু আবারও মনে হচ্ছে যেন প্রচন্ড ঘুম, চোখ খুলে রাখা মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু যখন তিনি চোখ খুললেন, প্রচন্ড ঘুমের চোখ, কিছু সময়ের জন্য মনে হলো যে চোখের সামনে সবকিছু যেন টলমল করছে সমুদ্রের পানির মতো, কিন্তু তার সামনে তিলহাই বসা। তিলহাই তার গলাটাকে এমন ভাবে উঁচু করে রেখেছে যেন কেটে যাওয়া জায়গাটা যাতে স্পষ্ট দেখা যায়। সে তখন বলছে, মালিক আপনার কি হচ্ছে মালিক? আপনি কেন ওদের ডাকে সাড়া দিচ্ছেন মালিক? ওরা আপনাকে বন্দি করতে চায় মালিক, আপনি ওদের ডাকে সাড়া দিবেন না মালিক। এই জঙ্গল আপনার, এই শিকার আপনার, আমি আপনার গোলাম, আপনার জন্য শিকার নিয়ে এসছি মালিক, এবং আপনি আমার রক্ত খেয়ে ফেললেন। তখন আলী আহমেদ আবদাল নিজের উপরে আর কোনো শক্তি পাচ্ছিলেন না, তিনি কোনো শক্তি পাচ্ছিলেন না। তার চারপাশে যতজন লোক ছিল তারা ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে, ধীরে ধীরে লোকগুলো সবাই তার দিকে এগোচ্ছে এমন ভাবে যেন তারা আলী আহমেদ আবদালের কাছে এমন ভাবে এগোচ্ছে যেন এদেরকে আলী আহমেদ আবদালই মেরেছেন, এবং এরাও হচ্ছে সে ভূত যাদেরকে তিনি মেরেছেন, তাদের ভূত। এই জঙ্গল যাদের ছাপ ধরে রেখেছে তাদের ভূত। ততক্ষণে বাবরচির 2 হাত কাটা হয়ে গেছে। ওই সময় আলী আহমেদ আবদাল আবার নিজের কানে শুনতে পাচ্ছেন সে পূজা পাঠের শব্দ। যখন পূজা পাঠের শব্দ হচ্ছে তখন চিৎকার করে তাকে তিলহাই ডাকছে যে, মালিক আপনি শুনবেন না, মালিক আপনি শুনবেন না, ওরা আপনাকে আটকে ফেলছে মালিক, আপনাকে ওরা আটকে ফেলছে। এদিকে এই যে জঙ্গলের ভূত যারা, এরা আরো বেশি কাছে আসছে আলী আহমেদ আবদালের। ওদিকে মন্ত্র পড়ার শব্দ আরো প্রগাঢ় হচ্ছে, যেন এই যে যারা চারপাশ থেকে এগিয়ে আসছে তার দিকে, এরাই যেন মন্ত্র পড়ছে এখন। যারা দেখতে অদ্ভুত দর্শন, তাদের মাথাটা উপরের দিকে মোটা, নিচের দিকে একদম চ্যাপ্টা চিকন, তাদের মুখ গোল কিন্তু একদম চ্যাপ্টা, তাদের চোখ নেই, কোটর রয়েছে, কোটর একদম কালো, তাদের মুখ একদম কালো। তারা এগিয়ে আসছে তার দিকে, মন্ত্র পড়তে 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 তার দিকে এগিয়ে আসছে। তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই
তারা তার বুকের ভেতরে এক একজন হাত রাখতে শুরু করলো এবং এক একজন তার বুকের উপর হাত রাখার পরই তার চামড়া ভেদ করে ভেতরে অর্গানের উপরে হাত রাখতেই সে প্রচণ্ড ব্যথায় তিনি চিৎকার করে ওঠেন। তার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায় এবং তার সব কিছু অন্ধকার। যখন তার চোখ খুলে তিনি নিজেকে খুঁজে পান এমন একটা জায়গায়, তিনি শুয়ে আছেন, তার পাশে একটা হাড়ি কাঠ, লোকজন তার পাশে বসা, যেন সবাই ঘেমে ভিজে একাকার হয়ে গেছে। তার মুখ্য সচিব তার পাশে, তার মাথা মুখ্য সচিবের কোলে একরকমের। মুখ্য সচিব তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, তার সাথে কথা বলার চেষ্টা করছেন। একটু ঠিকঠাক হবার পরে তিনি ঘুমিয়ে পড়লেন। কখন ঘুম ভেঙেছে তিনি জানেন না। তার ঘুম ভাঙল ঠিক ক্যারাভ্যানের ভেতরে। লোকজন ক্যারাভ্যানে তাকে তুলে নিয়ে এসেছিল। এদিকে মুখ্য সচিব সমস্ত জিনিসপত্র তৈরি করছেন, গুছিয়ে নিচ্ছেন, এখান থেকে এখন যেতে হবে। যখন তার ঘুম ভাঙে তিনি উঠে বসে দেখছেন সবাই সবকিছু তৈরি করে নিচ্ছে যাতে রওনা দিতে পারে তারা দ্রুত। সেই সময়ে মুখ্য সচিবের উদ্দেশ্যে তিনি বললেন, বাকি দুইজন লোক কোথায়? মুখ্য সচিব বললেন, কোন দুজন লোক? তিনি বললেন, বাবুর্চি আর তিলহাই কোথায়? বাবুর্চির কথা যখন জিজ্ঞেস করা হলো প্রথমে, তো তিনি উত্তর দিলেন, বাবুর্চি মনে নেই হুজুর, আপনার মনে নেই জনাব? জনাব সে তো মারা গিয়েছিল বমি করতে করতে। তারপরে যখন তিলহাইয়ের কথা জিজ্ঞেস করা হলো, তিনি কিছু সময় চুপ ছিলেন। তারপর তিনি বললেন, তিলহাই পালিয়ে গেছে জনাব, তিলহাই পালিয়ে গেছে। কিন্তু ক্যারাভ্যানের ভেতরে ঠিক যেই জায়গায় তিলহাই ছিল আর ঠিক যেই জায়গায় তিলহাই থাকা অবস্থায় তিলহাইয়ের গলা কাটা হয়েছিল, সেই জায়গায় ক্যারাভ্যানের ওই কাঠের উপরে তখনও রক্তের দাগ, ভরাট রক্তের দাগ। যখন তাকে জিজ্ঞেস করেছিল আলী আহমেদ আবদাল, এই রক্তের দাগ কিসের? মুখ্য সচিব তখন তাকে উত্তর দেয়, ও কিছু না জনাব, চলতে হবে আমাদেরকে। আমি সেই ব্যাপার আমাকে বলতে লাগলেন যে বাকি সবকিছু এমন ভাবে চলে গেছে যে এই ব্যাপারে আর কোনো কথা 2 মুহূর্তের জন্য আসেনি। 1 মুহূর্ত তো দূরের কথা, 2 মুহূর্তের জন্য আসেনি। আমি ওনাকে বললাম, তাহলে এই লোক তাহলে পজেসড, তার উপরে তার ছায়া ছিল শুরু থেকেই। আমি সাহেব বললেন যে মনে হয় না যে তার উপরে ছায়া ছিল শুরু থেকেই, ছায়াটা হয়তো তার উপরে আসতোই কোনো না কোনোভাবে বা কোনো দিক থেকে, কিন্তু এই মুহূর্তে তো বলা মুশকিল। কিন্তু যতটুকু দেখলাম এই জবানি, তাতে একটা ব্যাপার স্পষ্ট যে সে ওই যে ছায়াটা এখন এইখানে, ওই ছায়ার সীমারেখার ভেতরেই ছিল। মানে হয়তো ছায়া হয়তো তার উপরে ভর করেছিল। তখন আমি বললাম যে এরকমই তো লাগে, তাই না? লোকটা যে কথাগুলো বলে গেছে, একটা পজেসড মানুষ যা দেখে সে তো তাই দেখেছে না হুজুর? আমি ওনাকে কিভাবে বললাম। উনি বললেন, হ্যাঁ এরকম তো দেখা যায়। আমি ওনাকে বললাম, জানা যায় কোনো কিছু? উনি দস্তাবেজটা ছুঁড়ে মারলেন। উনি দস্তাবেজটা ছুঁড়ে মেরে আমাকে বললেন, এমন লোকের অতীত ঘেটেই বা কি লাভ যে জীবিত নেই, আর এমন লোকের জন্যই বা পাহারা দিয়ে কি লাভ যে সারাটা জীবন অন্যায় করে গেছে। আমি সাহেবের কথা আমি বুঝতে পারি। আমি সাহেবের কথাটা হচ্ছে এটা যে ওর কবর পাহারা দিলে কি আর না দিলে কি, কারণ ব্যক্তিগতভাবে ওকে আমরা চিনি, জানি, ও অত্যন্ত খারাপ,
অত্যন্ত লোভী, এবং যার ফলশ্রুতিতে আজকে সে মারা গেলেও, স্বাভাবিকভাবে সে মারা গেলেও, তার এই লোভের এই যে সম্পদ, এই সম্পদ নিয়ে সে যেতে পারেনি। আমার ব্যক্তিগতভাবে ইচ্ছা ছিল না যে আমি পাহারা দেব, কারণ আপনি উড়ে যে টেবিলের উপরে পড়বেন, তারপর আপনি ব্যথা পাবেন এবং আপনি উঠে এসে পাহারা দেবেন, এটা হয় না। কিন্তু তারপরেও আমি পাহারা দিয়েছিলাম, কারণ পাহারা দেওয়াটা দরকার পড়ে গিয়েছিল। ও লাশ উঠিয়ে নেবার চেষ্টা করছিল বারবার, এবং প্রত্যেকবার ওইভাবে এক কোপ করে মাটি হাতের উপরে এবং আরেক কোপ মাটি ঠিক কোদালের উপরেই রেখে লম্বা লম্বা পা ফেলে কে যেন চলে যেত। এইভাবেই 40 দিন আর 40 রাত পাহারা দিয়ে গিয়েছি, দিনের কিছু অংশ এবং রাতের কিছু অংশ, এবং একই ঘটনাই বারবার ঘটেছে। শুধুমাত্র একবার, হয়তো তখন আরো কয়েকদিন বাকি, একবার রাস্তার বাম দিকে আমি তাকে দেখেছিলাম, আমারই বাড়ির রাস্তার বাম দিকে। সে যেন অপেক্ষা করছে। একটা ধোঁয়াটা নড়তে 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 গাছের উপর উঠে গিয়েছিল, এবং সেখান থেকে যেন আমার সাথে কথা বলার চেষ্টা করেছিল। আমি কোনো কথা বলিনি, আমি কোনো কিছু করিনি। দেখুন, আমার যেটা মনে হয়, ওর লাশ নিয়ে যাবার জন্য অন্যান্য সকল এন্টিটি আসবে, এটাও জানতো, কিন্তু ও জানতো না যে এই এন্টিটিটা আসবে। এখন এই এন্টিটি কেন এসেছিল ওর লাশ নেবার জন্য, সেটা আমি জানি, কিন্তু সেটা বলা বড় কথা না। বড় কথা হচ্ছে, ও আমাকে 40 দিন এবং 40 রাত পাহারা দিতে বলেছিল এই জন্যই, যাতে ওর লাশ কেউ তুলে নিয়ে যেতে না পারে। এবং প্রথম দিকে 3 জন এন্টিটি ছিল, কিন্তু পরবর্তী দিকে শেষের সময়টুকুতে এন্টিটির সংখ্যা বেড়ে গিয়েছিল। কতজন এন্টিটি ছিল তার কোনো ধারণা নেই আমার তখন, কারণ সংখ্যা এত মাত্রায় বেড়ে গিয়েছিল। এবং মাথায়, কপালে, হাতে পাথরের আঘাত পর্যন্ত নিতে হয়েছে, কিন্তু কথা রেখেছি, পাহারা দিয়েছি। কিন্তু প্রত্যেক রাতেই ঘটনা ঘটতো, কোনো না কোনো ঘটনা। হয় 2 কোপ মাটি চলে যেত, নয়তো বিদ্যুৎ চলে যেত, নয়তো ধাক্কা মেরে ফেলে দিত, অথবা ঘাড়ের উপরে চেপে বসার চেষ্টা করত নেগেটিভ থট দিয়ে। নেগেটিভ থট কি জানেন? পাহারা দিচ্ছি বসে বসে, অথচ অহেতুক অন্তরে সিডাকটিভ ভাবনাগুলো জাগিয়ে দিত। এই ধরনের ভাবনার উপর আমার সম্পূর্ণ কন্ট্রোল রয়েছে। 40 দিন এবং 40 রাত পাহারা দেওয়ার পরে আমি আজ পর্যন্ত আর ওর ওই কম্পাউন্ডের ধারে কাছেও যাইনি। কারোর সাথে যোগাযোগও নেই আমার, কেউ আমাকে খোঁজেও নেই, আর আমিও কাউকে খুঁজিনি।